প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ সুমন মিয়া। ওনার বাড়ি পাবনা জেলার ফরিদপুর উপজেলার হাড়দলি ইউনিয়নের ধানুয়াঘাটা গ্রামে। যে ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার বাবা নিজেই প্রত্যক্ষ করেছিলেন। সময়টা 1988 কি 89 সালের দিকে হবে। ওনার বাবা গ্রাম ছেড়ে শহরে আসেন জীবিকার তাগিদে। তো যখন উনি আসেন, খুব একটা কাজ মনের মতো পাচ্ছিলেন না। একটা পান তো মনে এটা ধরে না, আবার আর একটা ধরেন কাজ, দেখা যাচ্ছে সেটাও ওনার ভালো লাগছে না। কিন্তু এভাবে কয়দিন একটা না একটা কাজ তো ওনাকে করতেই হবে। এরপর এক লোকের মাধ্যমে একটা কাজ পেলেন, সেটা হচ্ছে নদীর সাইডে মেশিন দিয়ে যে বালু উত্তোলন করা হয়, এই বালু উত্তোলন করার পর এইটা আবার ট্রাকে লোড দিতে হবে। এই বালু নিয়ে বিভিন্ন জায়গায় ওই ট্রাক চলে যাবে। উনি যেটা করবেন সেটা হচ্ছে এই বালুটা ট্রাকে লোড করা সংক্রান্ত যে কাজগুলো, এই কাজগুলো করবেন। যে জায়গাটাতে উনি এই দায়িত্বটা নিয়েছিলেন, জায়গাটার নাম হচ্ছে ঢাকার সাভারের নামাবাজার এলাকায়। ওখানে যে নদী, ওখানেই মূলত এই কাজগুলো উনি পেয়েছিলেন আর কি। তো দেখা গেল একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, স্বাভাবিকভাবে উনি কাজ করছিলেন। চতুর্থ দিন যখন উনি কাজে গিয়েছেন, তখন উনি দেখতে পেলেন যে উনি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছেন, ওখান থেকে কিছুটা দূরে একটা ছেলে 2টো মহিষ চড়াচ্ছে। আর ওই জায়গাটার ভৌগোলিক অবস্থানটা এমন ছিল যে নদীটা উত্তর থেকে দক্ষিণে বেঁকে গেছে। নদীর পূর্ব সাইডে মূলত এই সুমন ভাইয়ের বাবা বালু লোড করছিলেন গাড়িতে। তো যেখানে বালু লোড করছিলেন এই পূর্ব সাইডে, ওই পূর্ব সাইডে কিন্তু ইটের রাস্তা, মূলত ওই রাস্তাটাতেই গাড়ি এসেছিল। আবার তার থেকে কিছুটা পূর্ব সাইডে জমির মতো ছিল, অবশ্য ধানি জমি না, ওখানে শুধু ঘাস ছিল। মূলত সেখানেই এই বাচ্চা ছেলেটার বয়স হবে 10 কি 11 বছর। সে এরকম একটা মহিষের পিঠে বসে মহিষকে ঘাস খাওয়াচ্ছে, আর একটা মহিষ যেটা আছে সেটাও তার মতো করে ঘাস খাচ্ছে। সুমন ভাইয়ের বাবা একটা বিষয় খেয়াল করলেন যে তপ্ত রোদের মধ্যে ছেলেটা ঘেমে একাকার হয়ে যাচ্ছে, তার মাথার উপরে একটা টকটকে লাল রঙের গামছা। একবারের জন্য ছেলেটা গামছাটা মাথার উপর থেকে নিয়ে শরীর থেকে ঘাম মুছছে না, তার মুখ বেয়েও ঘাম পড়ছে, বোঝাই যাচ্ছে। তারপরেও ওই গামছাটা সে ব্যবহার করছে না, শুধু মাথার উপরটাই ছায়া দেওয়ার জন্য মনে হচ্ছে রেখে দিচ্ছে, বিষয়টা এরকম মনে হচ্ছে। সুমন ভাইয়ের বাবা তো একটু অবাকই হলেন যে একটা ছেলে এভাবে দরদর করে ঘামছে, অথচ গামছাটা সে ব্যবহার করছে না। তো এটা আসলে ওনার কাছে অবাক লাগলেও এখন যার গামছা সে ব্যবহার করছে না, এটা তো আর উনি আর গিয়ে বলতে পারেন না যে তুমি গামছা ব্যবহার করো না কেন। উনি ওনার মতো কাজ করছিলেন। তো সারাদিন কাজ করছিলেন, কাজ মোটামুটি শেষ, অর্থাৎ বিকেলের দিকে ওই ছেলেটা কিন্তু তখনও ওই মহিষ দুটোকে ঘাস খাওয়াচ্ছে। ওই মহিষের পিঠের উপরে আছে, একটা মহিষের পিঠের উপরে যেভাবে বসেছিল শুরু থেকেই। এদিকে একটা ঘটনা দেখতে পান এই সুমন ভাইয়ের বাবা, সেটা হচ্ছে ছেলেটা মনে হচ্ছে হঠাৎ করে একটু বেশি নড়াচড়া করছে, বারবার পেছন দিকে তাকাচ্ছে। এটা দেখার পর উনি চিন্তা করলেন যে ছোট মানুষ, কোনো সমস্যা হলো কিনা। উনি তখন ছেলেটার কাছে যান, গিয়ে বলেন, কি গো ভাতিজা, বারবার পেছন দিকে তাকাচ্ছ, কেমন যেন বেশি নড়াচড়া করছে, কোনো সমস্যা হলে আমাকে বলো। তখন ছেলেটা বলে যে চাচা, আপনি আপনার কাজে যান, এগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এই কথা শোনার পর সুমন ভাইয়ের বাবা একটু স্তম্ভিতই হয়ে যান, এতটুকু একটা বাচ্চা তার সাথে এরকম একটা আচরণ করলো। তো উনি ওখান থেকে চলে আসলেন, চলে এসে একটু বিশ্রাম নিচ্ছিলেন, কারণ কাজ শেষ তো, এরপর উনি চলে যাবেন এখান থেকে। তো যেখানে বসে বিশ্রাম নিচ্ছিলেন সেখান থেকে তো ওই ছেলেটার অ্যাক্টিভিটিস গুলো দেখাই যাচ্ছে। উনি খেয়াল করলেন ছেলেটা লাফ দিয়ে মহিষের পিঠের উপর থেকে নামার পর ওই মহিষকে দেখা যাচ্ছে যে কন্ট্রোল করার জন্য হাতে যে লাঠিটা থাকে আর কি, বা গরুকে তাড়ানোর জন্য লাঠি তো ইউজ করে রাখালরা, তো ওই বাচ্চাটার হাতেও একটা লাঠি ছিল। সে নামার পর মাটির উপর লম্বা লম্বা বেশ কয়েকটা দাগ দেওয়ার পর আবার সে লাফ দিয়ে মহিষের পিঠে উঠল। এরপর দেখা গেল যে সে আবার নেমেছে, নামার পর আবার একটা লম্বা দাগ দেওয়ার পর আবার লাফ দিয়ে মহিষের পিঠে উঠেছে।
মহিষগুলো কি তো স্বাভাবিক, ওরা ওদের মতো করে ঘাস খাচ্ছে আর কি। এরপর সুমন ভাইয়ের বাবা যেটা দেখলেন, এটা দেখার সাথে সাথে তো ভয়ে ওনার কলিজা শুকিয়ে গেছে। উনি দেখতে পেলেন ওই ছেলেটা কি করলো, তার মাথার উপরে ওই যে লাল গামছা যেটা ছিল শুরু থেকেই, এই লাল গামছাটা হাত দিয়ে প্রথমে মাথা থেকে নামানোর পর আকাশের দিকে ছুঁড়ে দিয়েছে। যেইটা ছুঁড়ে দিয়েছে, এই লাল গামছাটা বিশাল আকৃতির একটা ঈগল পাখি হয়ে গেছে। ঈগল পাখি হয়েই ওই দুটো মহিষের উপর কয়েক চক্কর দিয়েই সাঁ করে একদম মাটির দিকে নেমে এলো। যেভাবে ঈগল পাখি ছো মেরে কোনো কিছু নিয়ে যায় বা চিল ছো মেরে কোনো কিছু নিয়ে যায়, ওইভাবে মনে হলো 2বার চক্কর দিয়েছে। সে বেশ ক্ষিপ্র গতিতে নিচে নেমে ছো দেওয়ার জন্য নামলো। নামার পর যেখানে সে নেমেছে ওই জায়গাটাতে কিন্তু তেমন কিছু দেখা যাচ্ছিল না, শুধু একটু ঘাস দেখা যাচ্ছিল। কিন্তু দেখা গেল ওই ঈগল পাখিটা পায়ে করে কিছু একটা নিয়ে আবার আকাশের দিকে উঠে গেল। আর যেই জিনিসটা পায়ে করে নিয়ে উপর দিকে উঠে গেছে, এইটা দেখার সাথে সাথে সুমন ভাইয়ের বাবা তো আরো বেশি ভয় পেলেন। উনি দেখতে পেলেন ঈগল পাখির পায়ে বেশ বড় সাইজের একটা ভয়ঙ্কর বিষধর সাপ। এই সাপটা দেখতেই অন্যরকম লাগছে। এটা স্বাভাবিক প্রজাতির কোনো সাপ বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে এই যে অজগর সাপ যেগুলো আর কি, অজগর সাপ তো অনেক বড় সাইজের হয়। মনে হচ্ছে এই অজগর সাপটা একটু ছোট সাইজের অজগর সাপ, কিন্তু এটা অজগর সাপ না, মানে সাইজের দিক থেকে মনে হচ্ছে এটা একটা অজগর সাপের মতো, তবে এটা কালো কুচকুচে, এটা বোঝাই যাচ্ছে। ঈগল পাখি এই সাপটাকে নিয়ে মুহূর্তের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। মানে আকাশে যদি সে উঠতে থাকে, অনেক দূরে যদি চলেও যায়, অনেক দূর পর্যন্ত দেখা যাবে, কিন্তু না, মনে হলো সে এই সাপটাকে নিয়ে কোথায় যেন হারিয়ে গেল। এই জিনিসটা দেখার সাথে সাথে উনি তো বেশ ভয় পেয়ে গেছে, মানে কি হলো চোখের সামনে। এদিকে ওই ছেলেটার কাছে গিয়ে যে উনি জিজ্ঞেস করবেন, তো এই সাহসটাও পাচ্ছিলেন না। তারপরও ছেলেটাকে দেখে ক্ষতিকর বলে মনে হচ্ছিল না। উনি আবার গেলেন, গিয়ে বললেন যে ভাতিজা, কি দেখলাম বলো তো বাবা আমাকে একটু, এটা কি হইলো আমার চোখের সামনে। তখন ওই ছেলেটা বলছে যে চাচা, আপনি কিছু মনে করবেন না, একটু আগে আপনার সাথে আমি যেভাবে ব্যবহার করছি এটা যদিও বা করা উচিত হয় নাই, কিন্তু আপনি যদি আর অল্প কয়েক সেকেন্ড ওখানে থাকতেন, আপনার অনেক বিশাল বড় ক্ষতি হয়ে যেত। এই জন্য আপনার সাথে একটু খারাপ ব্যবহার করছি, যাতে করে আপনি মনে কষ্ট পেয়ে এখান থেকে চলে যান। এই কথা বলতে না বলতেই একটা মুরব্বী গোছের লোক, তার মুখে দাড়িও আছে, একটা শার্ট পরা, লুঙ্গি পরা, এই টাইপের একটা লোক এসে ওই বাচ্চাটার পায়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে। হাউমাউ করে কান্নাকাটি করছে আর বলতেছে যে আমাকে মাফ করে দাও বাবা, আমাকে মাফ করে দাও, আমার বিশাল বড় অন্যায় হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। এরকম হাউমাউ করে কান্নাকাটি করছে একটা মুরব্বী গোছের লোক, এতটুকু 10-11 বছর বয়সী বাচ্চার পা ধরে। বিষয়টা একটু অন্যরকম লাগে না? সুমন ভাইয়ের বাবা দেখছিলেন যে ছেলেটা আসলে কি বলে আর মুরব্বী কি করে। শেষ পর্যন্ত ছেলেটা বলে ওঠে, দেখেন, আপনার উপর আমার কোনো রাগ নাই, কাজ যদি করতেই চান তাহলে মানুষের ভালোর জন্য করেন, মানুষের ক্ষতি কখনো চাইবেন না, মানুষকে ভালোবাসতে শেখেন। এই কথা শোনার পর মুরব্বী লোকটি উঠে দাঁড়ালো, এরপর বলল, ঠিক আছে বাবা, আমি সেটাই করবো এখন থেকে। এই বলেই উনি ওখান থেকে চলে যান। ওই লোকটাকেও কিন্তু এই সুমন ভাইয়ের বাবা চিনতেন না, কারণ হচ্ছে সুমন ভাইয়ের বাবা তো, উনি এই সাভারের নামাবাজার এলাকায় আসছেন, এখানে তো উনি কাউকে ওভাবে চেনেন না, হাতে গোনা অল্প কয়েকদিন হলো আসছেন আর কি। তো এই যে ঘটনাটা ঘটলো, এটাও তো তার মনে একটা কৌতূহল সৃষ্টি করে। এরপর জিজ্ঞেস করলেন ওই ছেলেটাকে, বলো তো ভাতিজা, এই লোকটা আবার কে? তখন এই ছেলেটা বলতে শুরু করে খুবই ভয়ঙ্কর একটা বিষয়। সেটা হচ্ছে, ওই ছেলেটা বলে যে ছেলেটার বাবা কিন্তু অত্যন্ত গরিব একজন মানুষ ছিলেন, কিন্তু সৎ মানুষ, কখনোই টাকা পয়সার জন্য কারো কাছে উনি হাত তো পাততেনই না। আরো একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে ওনার পরিবারে অনেক অভাব অনটন ছিল, কিন্তু উনি কিছু কবিরাজি শিখেছিলেন। সব সময় মানুষের ভালোর জন্য কাজ করতেন, কবিরাজি করে কারো কাছ থেকে উনি টাকা পয়সা নিতেন না। কন্ট্রাক্ট করে টাকা নেওয়া তো অনেক দূরের কথা, কাজ হয়ে যাবার পরেও, আগে তো কোনো টাকা নিতেনই না, কাজ হয়ে যাওয়ার পরেও উনি কোনো টাকা নিতেন না। আর কখনোই মানুষের উপকার ছাড়া
ক্ষতির কথা চিন্তাও করতেন না। এটাই নাকি ওনার গুরুজি শিখিয়ে দিয়ে গেছিলেন। হয় কি যে ওনার বহু বছর পর একটা পুত্র সন্তান হয়। এখন দেখা গেল যে ওনার শারীরিক অনেক সমস্যা দেখা দিচ্ছিল। চিন্তা করলেন যে যে কোনো সময় মারা যেতে পারি, কিন্তু এই কবিরাজি বিদ্যা কাকে শিখাবো। তো এই ছেলের বয়স হলো কম, বয়স কম হলেও তার যে বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব, এটা কিন্তু বেশ ভালোই ছিল। তখন এই কবিরাজি বিদ্যাটা, এই জিনিসটা ওই লোক তার এই বাচ্চা ছেলেকে শিখিয়ে গিয়েছিল। এখন সমস্যা হয়ে গেল যে এই যে মুরব্বী লোকটা, এই মুরব্বী লোকটা হচ্ছে একটা দুষ্টু কবিরাজ। তার এলাকার মধ্যে অত্যন্ত শক্তিশালী কবিরাজ হিসাবে সে পরিচিত। সমস্যা হলো কি, যখন এই দুষ্টু কবিরাজ তার উপর জাদুটোনা করেন, যারা জাদুগ্রস্ত হয়েছেন তারা আবার এই ছেলেটার কাছে আসে। আসা মাত্রই সে তার যেই কবিরাজি বিদ্যা, এই বিদ্যাটা ব্যবহার করে এই জাদুটা কেটে দেয়। যার কারণে এই দুষ্টু কবিরাজের একমাত্র প্রতিদ্বন্দ্বী হয়ে যায় এই ছেলেটা। এই ছেলেটাকে মেরে ফেলার জন্য ভয়ঙ্কর এক সর্প চালান বান মেরেছিলেন এই দুষ্টু কবিরাজ। এটা কিভাবে? ওই ছেলেটা বলে যে এই লোকটা প্রথমে 10টা নতুন মাটির হাড়ি কিনেছিলেন, তারপর 40টা খুবই বিষাক্ত সাপ উনি জোগাড় করেছিলেন। এই সাপ ধরার পর ওই যে মাটির হাড়ি, এই মাটির হাড়িগুলো 10টা মাটির চুলার উপর বসিয়ে সেই হাড়িগুলোর মধ্যে উনি পানি দিয়েছেন। তারপর তো আগুন জ্বালিয়েছেন। যখন টকবক করে ফোটা শুরু করেছে, নির্দিষ্ট পদ্ধতিতে উনি 4টা করে সাপ প্রত্যেকটা হাড়ির মধ্যে ছেড়ে দিয়েছেন। এত টকবকে ফুটন্ত পানির মধ্যে সাপ পড়ে গেলে তো মারা যাবে, যে কেউই মারা যাবে, যে কোনো প্রাণী মারা যাবে, এটাই তো বাস্তব। সবগুলো মারা গেল, কিন্তু না, সবগুলো মারা যায়নি। 39টা সাপ মারা যায়, একটি সাপ বেঁচে যায়। এই সাপটাই মূলত চালান দেয়া সাপ। এই সাপটাই ভয়ঙ্কর শক্তিশালী হয়ে সে চালান দেবার জন্য উপযুক্ত হয়ে যায়। এই সাপটা কিন্তু কোনো জিন সাপ ছিল না। এটাকে বিশেষ একটা পদ্ধতিতে রিচুয়াল করে তাকে এইভাবে তৈরি করা হয়েছে। এই সাপটাকে যখন চালান দেওয়া হয়েছে, তখন কিন্তু এই ছেলেটা বুঝতে পেরেছে। সে বারবার পেছন দিকে তাকাচ্ছে, বুঝতে পেরেছে ওই সাপটা ফোঁস করতে করতে তার দিকে এগিয়ে আসছে। তখন সে কি করেছে, কিছুক্ষণ পর নেমেছে ওই মহিষের উপর থেকে। নামার পর সেখানে বেশ কয়েকটি দাগ দিয়েছে। তো ছেলেটা বলে প্রথমে সে 7টা দাগ দিয়েছে। এই দাগগুলো অতিক্রম করা ওই সাপের পক্ষে সম্ভব ছিল না, কিন্তু দেখা গেল এই 7টা দাগ সে অতিক্রম করে ফেলেছে। তারপর সে দ্রুত নেমে আর একটা দাগ দেয়, চূড়ান্ত দাগ। এই দাগ কোনোভাবেই এই সাপ অতিক্রম করতে পারবে না। পরবর্তীতে দেখা গেল এই দাগটাও ওই সাপ অতিক্রম করে তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। তখন মূলত তার মাথায় থাকা এই গামছাটাকে আকাশের দিকে ছুড়ে দিয়েছে। এই গামছাটা বিশাল আকৃতির এক ঈগল পাখির রূপ নিয়ে এই সাপটাকে ধরে নিয়ে চলে গেছে। এই সাপটাকে খেয়েও ফেলেছে ঈগল পাখি। এই কথা বলতে বলতেই হঠাৎ করে নাকি ওই ছেলেটার মাথার উপরে ওই গামছাটা এসে পড়ে। মনে হচ্ছে বাতাসে ভেসে এসে পড়লো, বা কেউ এসে তার মাথার উপর আবার রেখে গেল। এই দৃশ্যটাও কিন্তু সুমন ভাইয়ের বাবা দেখেছেন। তো এটা জানার পর সুমন ভাইয়ের বাবা বেশ অবাক হন। এতটুকু একটা বাচ্চা ছেলে, তার বুদ্ধিমত্তা, সাহস, তার ব্যক্তিত্ব, তার যে কবিরাজি জ্ঞান, এটা আসলে এতটুকু বাচ্চার মধ্যে কিভাবে এলো। সুমন ভাইয়ের বাবা বুঝতে পারলেন যে এই ছেলেটার বাবা আসলে ঠিক মানুষটাকেই নির্বাচন করেছেন। এতটুকু বয়স হলেও সে যে এগুলো আসলে রেখে দেওয়ার মতো বা ধারণ করার মতো আল্লাহ তাআলা তাকে যে ক্ষমতা দিয়েছেন, আসলেই সেটা প্রশংসনীয়। তবে ওই ছেলেটা সুমন ভাইয়ের বাবাকে বলেছিলেন যে চাচা, আপনি এখনই এই ঘটনাটা কাউকে বলেন না, এটা একটা সময় মানুষজনের মধ্যে জানাজানি হবে, তবে এখনই কাউকে বলবেন না, তাহলে মানুষজন আমাকে খুব উৎপাত করতে শুরু করবে, আরো বেশি উৎপাত বেড়ে যাবে। তো এটা বলে দেন আর কি। তো সুমন ভাইয়ের বাবা বলেছিলেন যে ঠিক আছে, আমি এই বিষয়টা আপাতত কাউকে বলবো না।
তারপর তো সময় অনেক পার হয়ে গেছে। এই ঘটনা তো সুমন ভাইয়ের বাবা সুমন ভাইকেও বলেছেন, পরবর্তীতে আরো বেশ কিছু মানুষকে বলেছেন, ওই এলাকার আরো কিছু মানুষও পরবর্তীতে শুনেছিলেন আর কি। আর ওই যে দুষ্টু কবিরাজ, সে কিন্তু পরবর্তীতে ভালো ভালো কাজই করেছে বলে শোনা যায়। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি সুমন ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি ওনার কলিগ, যার নাম হচ্ছে জিয়া, এই জিয়া ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছেন। ওই জিয়া ভাই যখন কাশু দাদার ঘটনাটি শোনেন, তখন উনি উৎসাহিত হয়ে এই জিয়া ভাইয়ের একজন কাকা, তার ঘটনা উনি শেয়ার করেন। সেই ঘটনাটি মূলত এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই যে জিয়া ভাই, উনি কিন্তু বর্তমানে মেরিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানি বা প্যারাশুট তেল কোম্পানি যেটা আর কি, এটাতে কাজ করছেন। সাভারের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় উনি বর্তমানে রয়েছেন। জিয়া ভাইয়ের যিনি কাকা, তার কিন্তু সমবয়সী আর কি। তার আসল নামের সাথে মিল রেখে আমরা ছদ্মনাম দিচ্ছি, বিশেষ একটা কারণে, আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন আর কি। তার নাম দিলাম হচ্ছে শাহিন, তবে তার মূল নামের সাথে এই নামটার মিল রয়েছে। এই শাহিন কাকা প্রথম ঢাকায় আসেন 2013 সালে। এইচএসসি পরীক্ষা শেষ করে উনি ঢাকাতে আসেন এই জিয়া ভাইদের বাসায়। এই শাহিন কাকার মূল বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায়। উনি ছোটবেলা থেকেই বেশ ডানপিটে এবং দুষ্টু স্বভাবের। ছোটবেলাতে ওনার মা মারা যান। ওনার বাবা এই মা মরা ছেলেটাকে কিছুই বলতে পারেন না, শাসন করতে পারেন না। ছেলেটার মা নাই, কি বলবেন, মন খারাপ করে কিছু বললেই। এইভাবেই কিন্তু সে এতটাই ডানপিটে হয়ে ওঠে যে গ্রামের দুষ্টুদের মধ্যে সব থেকে প্রথম স্থান অধিকার যদি কেউ করে থাকে, সেটা হচ্ছে এই শাহিন কাকা। অন্যের বাড়ির ফল চুরি করা, মুরগি চুরি করা, ছাগল চুরি করা, হাঁস চুরি করা, এগুলো চুরি করে আবার পিকনিক করে বন্ধুদের সাথে মौज মাস্তি করা, এগুলো ছিল এই শাহিন কাকার নিত্যদিনের রুটিন। ওনার বাবা এগুলো দেখতেন কিন্তু শাসন করতে পারতেন না। প্রতিনিয়তই তার নামে নালিশ আসতো, কিন্তু শাসন করতে পারতেন না। মানুষের কথাগুলো মুখ বুজে সহ্য করে নিতেন, আবার ছেলের অন্যায়গুলোও উনি সহ্য করতে বাধ্য হতেন। কিন্তু এভাবে কতদিন, ছেলেটা তো বড় হচ্ছে। এদিকে এই শাহিন কাকার যিনি দাদা, উনি মাঝে মাঝে শাসন বারণ করলেও দেখা যেত ওই শাহিন কাকা মানতেন না, উল্টো আরো বিগড়ে যেতেন। একদিন একটা নালিশ আসলো, সেটা হচ্ছে যে এলাকার কারো ছাগল চুরি হয়েছে, সেই ছাগলের পা মাথা এগুলো মাঠে পড়ে আছে। এটা শোনার সাথে সাথে কিন্তু শাহিন কাকার দাদা বুঝে যান যে গত রাতে শাহিন কাকা বাড়িতে তো ছিল না, এই কাজ এই শাহিন কাকারই। ওই সময় উনি আর নিজের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি, লাঠি একটা নিয়ে এমন বেধড়ক পিটিয়েছেন, পেটাতে পেটাতে শাহিন কাকার এক হাতই ভেঙে ফেলেছেন। পরে দাদার মাথা ঠান্ডা হলে উনি চিকিৎসা করান। বেশ কিছুদিন পর শাহিন কাকা সুস্থ হয়ে গেলে দাদা শাহিন কাকাকে ঢাকাতে পাঠিয়ে দেন। এই যে জিয়া ভাইদের যেটা বাসা, বর্তমান বাসা, সেখানেই। তো কাকা জিয়া ভাইদের রুমে থাকতেন জিয়া ভাইয়ের সঙ্গেই, যেহেতু প্রায় সমবয়সী বন্ধুর মতোই সম্পর্ক। শাহিন কাকা ইন্টারমিডিয়েট পরীক্ষাতে মোটামুটি ভালো রেজাল্ট করেছেন। বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি অর্থাৎ সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উনি ভর্তি পরীক্ষা দিলেও চান্স হয়ে হয়নি আর কি। পরবর্তীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে পড়বেন, এখানে তো খরচপাতি অনেক বেশি, তাই উনি আর লেখাপড়া কন্টিনিউ করতে পারেননি। যেহেতু লেখাপড়া কন্টিনিউ করতে পারেননি, এই সুযোগে এই সমস্ত অপকর্মগুলো গ্রামে চালিয়ে যাচ্ছিলেন। তো যাই হোক, যেহেতু ওনাকে পাঠিয়ে দিয়েছেন, হয়ে হওয়া ওঠেনি সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পাতাতে কি, জীবন তো থেমে থাকবে না, জীবন তো জীবনের গতিতেই চলতে থাকবে। কাকা এবার একটা চাকরি বা কাজের জন্য চিন্তা শুরু করলেন। এইভাবে চলে যায় বেশ কিছুদিন, চাকরি আর হয় না। এদিকে জিয়া ভাইয়ের ফ্যামিলির সাথে উনি রয়েছেন, খাচ্ছেন দাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। টুকটাক খরচও কিন্তু জিয়া ভাইয়ের পরিবার থেকে এই শাহিন কাকাকে দিচ্ছে। কিন্তু এভাবে কতদিন, ওনারও তো একটা ব্যক্তিত্ব বলে ব্যাপার আছে। উনি গ্রামে থাকতেন, নিজের বাবার বাড়িতে থাকতেন, দুষ্টামি করে বেড়াতেন, এটা ওটা চুরি করে খেতেন, সেই হিসাবটা আলাদা। কিন্তু এখন আর একটা পরিবারে আসছেন, এভাবে তো হয় না। এদিকে এই যে জিয়া ভাইয়ের পরিবার, উনি কিন্তু কখনোই শাহিন ভাইকে টাকার জন্য কিছু বলে নাই, জিয়া ভাইও বলে নাই, তার পরিবারও বলে নাই। শুধু তাই না, শাহিন ভাইয়ের বাবা এবং দাদাকেও
শাহিন ভাইয়ের খরচ সংক্রান্ত কোনো বিষয় ওনারা কখনো নক দেন নাই। একবার হয় কি যে শাহিন ভাই খুব হতাশা নিয়ে যখন ঘোরাঘুরি করে একটা চায়ের দোকানে বসে আছেন, ওই যে জিয়া ভাইদের বাসা যেখানে, ওই কাছাকাছি একটা দোকানে বসছেন, তখন দেখা গেল যে ওখানে একটা পোস্টার টানানো। এই পোস্টারগুলো কিন্তু আসলে আমরা অনেক জায়গাতেই দেখি যে অমুক তান্ত্রিক এই নাম, দেখা যাচ্ছে যে এরকম একটা নাম দেয়া থাকে আর কি। তবে আমরা নামটা বলছি না, সঙ্গত কারণে বলছি না। ওখানে লেখা ছিল যে এই তান্ত্রিক একজন মহিলা, উনি ভারতের কেরালার মহিষাসুর মন্দির থেকে তন্ত্র বিদ্যায় পারদর্শী হয়েছেন। অনেক বিষয় উনি কাজ করেন, যাতে সন্তানাদি হয় না, বিদেশে যেতে বাধা, জমি জমা নিয়ে ঝামেলা, শনির দশা, রাহুর দশা, তারপরে চাকরি পাচ্ছে না, মনের মানুষকে কাছে পাওয়া, বিয়ে হচ্ছে না, এরকম কত ধরনের চটকদার বিজ্ঞাপন থাকে না, এইরকম আর কি। তো বিজ্ঞাপনে একটা লাইন ছিল, চাকরি হচ্ছে না যাদের, চাকরি পাইয়ে দেয়া। তখন শাহিন কাকা কি করেছেন, ওই যে বিজ্ঞাপনের দেওয়ার নাম্বারটা টুকে নিয়ে গেলেন। মনে মনে ভাবলেন, দেখি যদি বিনা পয়সায় কাজ হয়, একটা চাকরি পাই তো ভালো, আর না হলে কল দিয়ে মজা করব, উত্তক্ত করে ছেড়ে দিব। তখন শাহিন কাকা এই চিন্তা করেই প্ল্যান করেছেন যে এই নাম্বারে ফোন দিবেন। গ্রামের ছেলে হলেও শাহিন কাকা কিন্তু জানতেন এইসব পোস্টারে দেওয়া নাম্বারগুলোতে যে ধরনের কথাবার্তাগুলো হয়, বা যে ধরনের কথাগুলো বলা হয়, বা যে ধরনের চটকদার বিজ্ঞাপনগুলো থাকে, এগুলোর 98% ভুয়া হয়ে থাকে। যাই হোক, ওই রাত্রে শাহিন কাকা সেই নাম্বারে কল দিয়েছেন। ওই রুমে কিন্তু জিয়া ভাইও ছিলেন, উনিও শুনছিলেন। তো কল রিসিভ করলেন একজন মধ্যবয়সী পুরুষ ভদ্রলোক। এরপর শাহিন কাকা তার প্রয়োজনের কথা জানালেন যে তার একটা খুব চাকরির দরকার হয়ে পড়েছে। তখন সেই লোকটা বললেন যে তার গুরুমা, মানে তান্ত্রিক গুরু যিনি, উনি এখন বাংলাদেশে নেই, সে ভারতের কামরূপ কামাখ্যায় একটা কাজে গিয়েছেন, তার ফিরতে 10-12 দিন লাগতে পারে, উনি এলে কল দিয়ে তার কাজ নেবেন। এই পর্যন্ত কথা হয়। আর উনি বলেছিলেন যে আপনার নাম্বারটা টুকে রাখলাম, পরবর্তীতে আপনাকে জানানো হবে। এইভাবে 13, 14, 15 দিন কেটে যায় আর কি। তো এরপরে রাত আনুমানিক 11টার দিকে এই শাহিন কাকার ফোনে একটা কল আসে। যেই নাম্বারটা বিজ্ঞাপনে দেয়া ছিল সেই নাম্বার থেকে কল আসে। কলটা রিসিভ করলেন, কারণ নাম্বারটা সেভ করে রেখেছিলেন শাহিন কাকা। তো ওপার থেকে কথাবার্তা হচ্ছে। প্রথমে শাহিন কাকা সালাম দিয়েছেন, ওপার থেকে সালামের জবাবও এলো। বোঝা গেল যে একজন মধ্যবয়স্কা ভদ্র মহিলা ফোন ধরেছেন বা ফোন করেছেন। মনে হচ্ছে তার বয়স 50-এর কাছাকাছি হবে, মানে তার কণ্ঠ শুনে এরকমই একটা আইডিয়া করা যাচ্ছে আর কি। তো উনি পরিচয় দিলেন, ওই ভদ্রমহিলা পরিচয় দিলেন। তারপর শাহিন কাকার কথা শুনলেন, কি কি দরকার সবকিছু শুনে ওই তান্ত্রিক গুরুমা বলছেন, ঠিক আছে তুমি যা চাইছো তা পাবে, একটা ভালো চাকরি পেয়ে যাবে, বেতন 30,000 টাকা, এরকম নানা রকম চটকদার কথা বলেন। তো এই সমস্ত কথা শুনে এই শাহিন কাকা তো হাসছিলেন, মানে মনে মনে হাসছিলেন, তখন হাসিটা প্রকাশ করে নাই, কারণ ফোনের এই পাশে উনি হাসছেন না কি করছেন সেটা তো আর ও পাশ থেকে কেউ বুঝবে না। এরপর গিয়ে ওই তান্ত্রিক গুরুমা বলছেন শাহিন কাকাকে, তোমাকে এই কাজের হাজিরা স্বরূপ 1001 টাকা পাঠাতে হবে, মানে জিন হাজিরার একটা হাজিরা আর কি, আর কাজের সুফল পেলে 7,001 টাকা দিতে হবে। এগুলো শুনে কাকা আবার বেশ তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, বেডি তোকে আমি পুলিশে দেবো, ভণ্ড কোথাকার, ভুয়া কাজ করার জায়গা পাস না, 1001 টাকা, এরকম কত মানুষের কাছ থেকে 1001 টাকা নিয়ে কত টাকা কামাস? হ্যাঁ, এরকম বেশ কিছু আজে বাজে কথা বলেন আর কি। তারপরে আরো বলেন যে ভণ্ডামি করে কত টাকা পয়সা কামাবি, এত যদি পারিস তো টাকা ছাড়া চাকরি দে, তাহলে তোকে বিশ্বাস করব। এরকম আরো অনেক অপমানজনক কথাবার্তা বলে তাকে হেয় প্রতিপন্ন করা হয়। কবিরাজ এইবার খেপে গিয়ে একটা কথা বলেন, সেটা হচ্ছে শাহিন কাকার যিনি বাবা, তার নাম বলেন যে অমুক মিয়ার ছেলে শাহিন মিয়া, তুমি এখন ঢাকার সাভারের পল্লী বিদ্যুতে আসো, তোমাকে আমি দেখে নেব, তুমি কাজটা ভালো করলে না, যাচাই বাছাই না করে এসব করলে তুমি, এর ফল তুমি পাবা শাহিন মিয়া।
কাকা বলেন, তুই যা পারবি করে দেখা আমাকে। এসব কথা বলে উনি ফোনটা রেখে দেন। রাখার পর শাহিন কাকার টনক নড়ে, আরে আমি তো এই কবিরাজকে কখনোই আমার বাবার নাম বা আমি কোথায় আছি এটা বলি নাই, তাহলে সে কিভাবে আমার বাবার নাম জানলো, আর আমি কোথায় আছি সে এটা কিভাবে জানলো? এরপর আবার কাকা বলছেন, ধুর, এগুলো কি বর্তমান জামানার অসম্ভব নাকি, কোনো না কোনো ভাবে হয়তো সংগ্রহ করেছে। তো কাজটা করে কিন্তু শাহিন কাকা বেশ আনন্দ পেয়েছিলেন। শুধু এই কাজ এখানে হয়ে গিয়েই সমাপ্ত হয়নি। শাহিন কাকা ভিন্ন ভিন্ন নাম্বার থেকে প্রতি রাত্রে ওই নাম্বারে ফোন করে ওই ভদ্র মহিলাকে অকথ্য ভাষায় যা যা বলার দরকার তাই তাই বলেছেন। তো এইভাবে বেশ কয়েকদিন বলার পর এরপর গিয়ে উনি থেমেছেন আর কি। মোটামুটি এইভাবে 4-5 বার তাকে বিরক্ত করেছে এই শাহিন কাকা। এর অল্প কিছুদিন পর, হয়তো বা 1 মাস 1.5 মাস এরকম, এরপর থেকেই হঠাৎ করে কিছু সমস্যা দেখা দিল এই কাকার সাথে। ওনার শারীরিক অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, শুধু শুকিয়ে যাচ্ছেন, এছাড়া আর কোনো সমস্যা নেই। উনি কিন্তু বেশ স্বাস্থ্যবান ছিলেন, খাওয়া দাওয়া বেশ ভালো করেন, কিন্তু শরীর ভেঙে যাচ্ছিল। ডাক্তার দেখানো হয়, এই যে জিয়া ভাইয়ের পরিবার থেকে তাকে ডাক্তার দেখানো হয়, কিন্তু কোনো কাজ হচ্ছে না। 2 মাস পার হয়ে গেল এভাবেই। এরপর শুরু হয় অন্য রকমের একটা সমস্যা। শাহিন কাকা তো বেশ বড় মানুষ, উনি ইন্টারমিডিয়েট পাশ করে আসছেন, একজন পরিণত বয়স্ক মানুষ বলতে হবে, যদিও বা ওই রকম আসলে 30 বছর বয়সী যুবক উনি না, কিন্তু তারপরও বোঝেন তো সবকিছু, যেহেতু ইন্টারমিডিয়েট পাস করেছেন, চাকরি বাকরি খুঁজছেন। একটা সমস্যা দেখা দিল, বাচ্চারা যেভাবে ঘুমের ভেতরে জল বিয়োগ করে বিছানায়, উনি এই কাজটা শুরু করে দেন। তো এরকম কিন্তু প্রতিদিন যে হয় তা না, সপ্তাহে 1-2 বার। কিন্তু এরকম বয়স্ক একজন মানুষের কাছে, বিশেষ করে একটা ইন্টারমিডিয়েট পাশ করা একটা ছেলের, তো এরকমটা হওয়ার কথা না। উনি জিয়া ভাইকে বলেছিলেন উনি নাকি ঘুমের মধ্যে 6 কি 7টার মতো অবয়ব দেখতে পান। তাদের চেহারা ভালো করে বুঝতে পারেন না, এ নাকি শুধু হাসে, মানে ঘুমের মধ্যে এই স্বপ্ন যখন উনি দেখেন এই অবয়বগুলো নাকি শুধু হাসে, হো হো করে হাসে, আর কোনো কথা বলে না। তো এরকম সমস্যা কিন্তু চলছে। এদিকে ওনার এই বয়সে এই ধরনের কাজ যদি উনি করেন, তাহলে বিষয়টা কেমন দেখা যায় না? তবে দেখা গেল জিয়া ভাইয়ের পরিবার থেকে কিন্তু বিষয়টা ওনারা যে স্বাভাবিকভাবে নিয়েছেন বিষয়টা এরকম না। একে তো উনি শুকিয়ে যাচ্ছেন, এরপর এই ধরনের একটা সমস্যা তৈরি হয়েছে। এদিকে শাহিন কাকাও তো লজ্জা পাচ্ছেন যে কি করা যায় কি করা যায়। এর পরপরই শুরু হলো আর একটা সমস্যা। রাতের বেলা এরকম 4-5 দিন পর পর এরকম হতো, রাতের বেলা উনি শরীরে কোনো কাপড় রাখতেন না, এইভাবেই ঘর থেকে বেরিয়ে যেতেন, বেরিয়ে গিয়ে উচ্চস্বরে গান গাইতে থাকেন। তো রাতের বেলা এইভাবে বেরিয়ে যেতেন, এইভাবে উচ্চস্বরে গান গাচ্ছেন। আশেপাশের মানুষজন তো তাকে পাগল মানে বলতেছেন, পাগল তো বলবেনই, কারণ এইভাবে কাজ করলে কেউ তো কোনো মানুষকে সুস্থ বলবে না। আর উনি তো এই এলাকায় আসছেন বেশ কয়েক মাস হয়ে গেছে, আশেপাশের বেশ কিছু মানুষজন তো ওনাকে চেনেন। তখন তো এই যে জিয়া ভাইকে বলছে, এই কি ব্যাপার, তোমার কাকা তো পাগল হয়ে গেছে, কি হলো, ভালোই তো ছিল, পাগল হয়ে গেল কেন? পরবর্তীতে এটার মাত্রা নাকি এতটাই বেড়ে যায় যে জিয়া ভাইয়ের পরিবার এই শাহিন কাকাকে রশি দিয়ে বেঁধে রাখতে বাধ্য হয়েছিলেন। এদিকে তার বাবা দাদাকে বলা হয়েছে এরকম সমস্যা হয়েছে। তখন সবাই চিন্তা করলেন যে যেহেতু ছেলেটা মা মরা, তার মা নাই ছোটবেলা থেকেই, তারপর হতাশাগ্রস্ত হয়ে গেছে, চাকরি বাকরি পাচ্ছে না, মনে হচ্ছে এই কারণে মানসিক কোনো সমস্যা হয়ে গেছে। ডাক্তার দেখানো হলো, কোনো লাভ হয় না। ডাক্তার শুধু একটা কাজই করে, বিভিন্ন ধরনের ঘুমের ট্যাবলেট দেয়, যে ঘুম ঠিকঠাক পেলেই সবকিছু ওকে, কিন্তু কাজ কিন্তু হয় না। একদিন রাত্রে শাহিন কাকা ঘুমাচ্ছেন, জিয়া ভাই ঘুমাচ্ছিলেন ওই একই রুমে। জিয়া ভাই কিছু একটা শব্দ শুনতে পেলেন, ফ্যাস ফেসে কণ্ঠে, মনে হচ্ছে বেশ কয়েকজন কথা বলছে। তারা ফ্যাস ফেসে কণ্ঠে বলছে, ওকে আজকে নিয়ে যাবই, আজই ওর শেষ দিন,
কেউ বলছে আমি আগে নেব, কেউ বলছে না আমি আগে নেব, মানে এর একটা প্রতিযোগিতার মতো করছে। আর কেমন যেন একটা বিট ঘুটে হাসির শব্দ পাওয়া যাচ্ছে। তো এরকম শব্দ কিন্তু উনি চোখ বন্ধ করে শুনছিলেন, চিন্তা করেছেন যে স্বপ্নের মধ্যে এরকম শব্দ উনি শুনতে পাচ্ছেন কিনা, কিন্তু মনে হলো না। তারপর উনি চোখ খুললেন। চোখ খোলার পর দেখতে পেলেন ভয়ঙ্কর একটা দৃশ্য। এই বিছানার যে চাদর, এই চাদরটা এই শাহিন কাকা গলায় পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলছেন। তবে এখানে আর একটা বিষয় উনি খেয়াল করলেন এই জিয়া ভাই, সেটা হচ্ছে মনে হচ্ছে কেউ একজন তার হাঁটুটা হাত দিয়ে ধরেছে শক্ত করে, ধরে তাকে উঁচু করেছে, বডিটা উঁচু করেছে। আর মনে হচ্ছে আর একজন ওই চাদরটা ফ্যানের সাথে পেঁচিয়ে দিচ্ছে, মানে তাকে লটকে দিচ্ছে আর কি। কেউ একজন উঁচু করে ধরেছে, আর একজন লটকে দিচ্ছে। এইটা দেখার সাথে সাথে উনি তো চিৎকার করে ওঠেন, হাই আল্লাহ এটা কি রে। এবার চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। আর চিৎকার চেঁচামেচি করতে করতে উনি যে ওনার মা বাবাকে ডাকবেন, মানে জিয়া ভাই যে উনি ওনার মা বাবাকে ডাকবেন, এইটা আসলে হওয়ার আগেই ভয়ে জিয়া ভাই জ্ঞান হারিয়ে ফেলেন। এদিকে ওনাদের এই চিৎকারে ওনার মা বাবা তো অন্য রুম থেকে চলে আসে। এসে দেখেন এই ভয়ঙ্কর দৃশ্য। প্রথমত শাহিন কাকার শরীরে কোনো কাপড় চোপড় ছিল না। তারপর এই যে জিয়া ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে, আর শাহিন কাকা পা ছটফট করছে, মানে কেউ যদি গলায় ফাঁস নেয় পা যেভাবে ছটফট করতে থাকে ওইভাবে ছটফট করছে। তখনও কিন্তু দুর্ঘটনাটা ঘটেনি, চূড়ান্ত দুর্ঘটনা বলতে যেটা বোঝায় কি উনি মারা যান নাই। তাড়াতাড়ি করে তো জিয়া ভাইয়ের মা বাবা পা ধরে উঁচু করে ফেলেন ওনার বডি। বিশেষ করে শাহিন ভাইয়ের যিনি এই কাজটা করেছিলেন, বিশেষ করে পা ধরে উঁচু করেছেন হচ্ছে জিয়া ভাইয়ের বাবা। আর তখন জিয়া ভাইয়ের মা চেষ্টা করছিলেন দ্রুত একটা চেয়ার এনে একটু উঁচু হয়ে দাঁড়িয়ে ওই ফ্যানের সাথে যেই কাপড়টা পেঁচিয়েছিল এটার গিট খুলে তাকে নামানোর জন্য। তবে সেটা ওনারা করেন। দ্রুত ওনারা অ্যাম্বুলেন্স ডাকেন, অ্যাম্বুলেন্সে করে এই জিয়া ভাই এবং শাহিন ভাইকে, মানে শাহিন চাচাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। 5 থেকে 6 দিন তারা ভর্তি ছিলেন। আল্লাহর রহমতে ওইবারের যাত্রায় শাহিন কাকা বেঁচে গিয়েছিলেন, তবে গলায় অনেক টান লেগেছিল। যেহেতু ওটা কোনো রশি ছিল না, বিছানার চাদর ছিল, যার কারণে ওভাবে গলায় ফাঁসটা আটকে যায়নি। আল্লাহ হেফাজত করেছেন আর কি। তো এরপর তো যখন বাসায় ওনারা আসছেন, আসার পর জিয়া ভাই উনি ওনার মা বাবাকে বলেন। এইটা জানার সাথে সাথে জিয়া ভাইয়ের মা বাবা তো জিয়া ভাইকে বেশ বকাঝকা শুরু করছেন যে তুই এই জিনিসটা জানতি যে এরকম একটা সমস্যা ও করছে আগে, কেন আমাদেরকে জানালি না? জানলে তো ওই মহিলার হাতে পায়ে ধরে আমরা মাপ চাই আসতাম। তাও যদি না পারতাম অন্তত হুজুর কবিরাজ ডেকে তো এই বিষয়টা সমাধান করতে পারতাম, এত পরে কেন জানালি? তো যাই হোক, এরপরে তো এই শাহিন কাকার দাদা বাবা তাদেরকে ডাকা হয়, তারা আসেন। তবে তাদেরকে কিন্তু ফোনেই বলা হয়েছিল বিষয়টা, যার কারণে শাহিন কাকার দাদা এবং বাবা অন্য একজন হুজুরকে নিয়ে আসছিলেন ওনাদেরই এলাকা থেকে আর কি। তো হুজুর আসলেন, কিছু সময় বিশ্রাম নিলেন। এরপর শাহিন কাকাকে সামনে নিয়ে রুকিয়া শুরু করেন উনি। 10 থেকে 15 মিনিটের মধ্যেই শাহিন কাকার শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে। বোঝা গেল ওনার শরীরে কিছু একটা এসে হাজির হয়েছে। আসার সাথে সাথেই তো হুজুরকে বেশ হুমকি ধামকি দেন। হুজুর এসব কিছু তোয়াক্কা না করে উনি ওনার মতো করে কাজ করছেন। বেশ কিছুক্ষণ পর পিশাচটি তার মুখ খুলতে শুরু করে, বলতে থাকে যে হুজুর এগুলো করে কিন্তু লাভ হবে না কোনো, ওকে কিন্তু নিয়ে যাবই। ও কি করছে জানিস? ও এই করছে, ওই যে তান্ত্রিক গুরুমা যিনি তার সাথে কি আচরণ করছে সেগুলো বলে। এবং তারা বলে দেয় যে আমরা কিন্তু 7 জন, এর মধ্যে সবচাইতে কম বয়স্ক যে সে হচ্ছে উন্মাদ, মানে পাগল পিশাচ। সেই মূলত এই যে বিছানায় জল বিয়োগ করা সংক্রান্ত যে সমস্যাটা তৈরি হয়েছে এই কাজটা সে করেছে। এই 7 জন আলাদা আলাদা ধরনের, এদের কাজও আলাদা আলাদা। আর এই যে তান্ত্রিক গুরুমা সে মূলত এই শাহিনকে বলি দেওয়ার জন্য সঁপে দিয়েছে। তাই মূলত একে ওই রাত্রে আমরা ফাঁস দেওয়ার জন্য সবকিছু তৈরি করেছিলাম, দিয়েও দিয়েছিলাম। সুতরাং ওকে কিন্তু ঠিক করা যাবে না,
ওই পিশাচটা এটাও জানায় যে প্রথম যে কাজটি করছে সেটা হচ্ছে ইফরিত শ্রেণীর একটা জিন এই শাহিন কাকাকে স্বপ্নের মাধ্যমে মৃত শকুনের মাংস নাভির মধ্য দিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যার কারণে হচ্ছে তার শরীর খারাপ এবং ওজন কমে যেতে থাকে। আর বাকি যে কয়েকটা পিশাচ ছিল তারা মূলত এই মূল পিশাচকে সাহায্য সহযোগিতা করার জন্য এসেছিল। আর এদের মধ্যে এমন একটা প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছিল ওই তান্ত্রিক গুরুমা, সেটা হচ্ছে ওই তান্ত্রিক গুরুমা বলেছিল যে যে এটাকে আগে মারতে পারবে তার মুক্তি, আর মুক্তি হওয়ার পর অন্য যারা থাকবে এদেরকে বেশ জম্পেশ একটা ভোগ দিবে এই তান্ত্রিক গুরুমা। মূলত এই কারণেই তারা নিজেদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা তৈরি করেছে। এরপর ওই পিশাচ বলে যে আমাদেরকে তাড়িয়ে কোনো লাভ নেই, মেরেও কোনো লাভ নেই, আমরা যদি এই কাজ না করি অন্যরা আসবেই, ওকে মারবেই, কোনো উপায় নেই, ওকে মরতেই হবে। এটা বলার পর নাকি ওই পিশাচ চলে যায়। শাহিন কাকা তো অজ্ঞান হয়ে পড়ে থাকেন। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে। এবার তো হুজুর বেশ চিন্তায় পড়ে গেলেন। জিয়া ভাইয়ের বাবা মা ওনারাও তো শুনলেন, শাহিন কাকার দাদা বাবা ওনারা শুনলেন। হুজুর বললেন যে এইটা খুব জটিল একটা বিষয়, আমি আপাতত একটা তেল পরে দিচ্ছি, এই তেলটা শুধু তার নাভির এখানে লাগাবেন, একদিন পর পর 14 দিনে 7 দিন লাগাবেন। এরপর তার নাভি থেকে এমন কিছু পচা পদার্থ বের হতে শুরু করবে। তো এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে কিছু পানি পড়া দিয়ে যান, এটা দিয়ে গোসল করাতে বলেন। তবে হুজুর বলে দেন এটা কিন্তু সমাধান না, এটা আপাতত সমাধান, এর মধ্যে ভালো কোনো আলেমের শরণাপন্ন হতে হবে। তবে হুজুর এটাও জানিয়ে দিলেন যে সময় খুবই অল্প, কারণ যেই আসুক না কেন সে রুকিয়া করবে, এই 7 দিন 21 দিন 41 দিনের আমল দিয়ে যাবে, এটা করে এই ছেলেটার মৃত্যু আরো আসন্ন হয়ে আসবে, বাঁচানোটা মুশকিল হয়ে যাবে। কাজ একটাই, যেটা হচ্ছে ওই যে তান্ত্রিক গুরুমা, তার কাছে আপনারা যান, একে নিয়ে যান, ক্ষমা চান, একে দিয়েও ক্ষমা চাওয়ান, এতে কাজটা দ্রুত হবে। কারণ ও যে কাজটা করছে কাজটা তো ঠিক করে নাই, সে যেমনই হোক তার সাথে তো এই আচরণ করাটা ঠিক হয়নি। হুজুর এটাও বলেন যে হুজুরের সাথে থাকা জিনেরা বেশ কিছু তথ্য দিয়েছে, সেটা হচ্ছে এই তান্ত্রিক গুরুমা নাকি আসলেই ভারতের কেরালার মহিষাসুর মন্দির থেকে প্রশিক্ষিত। তবে এখানে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে ইনি নাকি ভালো কাজগুলোই করেন, মানে খারাপ কাজ করেন না। সে যেহেতু এই ধরনের কাজ করেন, আর শাহিন কাকা কি করছেন, ফোন করে গালিগালাজ করছেন, প্রচন্ড রকমের ক্ষুব্ধ হয়েছে সে, এই জন্য এই কাজটা হয়েছে আর কি। তো যাই হোক, এরপর তো ওনারা ওনাদের মতো করে হুজুরের কথা অনুযায়ী তো আমল করছেন। নাম্বারটা তো ছিলই, তার ফোনে তো সেভ করা ছিল, সেই নাম্বার থেকে যোগাযোগ করে কোথায় তার আস্তানা এটা জেনে, মানে ঢাকাতে কোথায় তার আখড়া এটা জেনে, এই জিয়া ভাইয়ের বাবা, তারপর শাহিন কাকার বাবা দাদা, আর হচ্ছে শাহিন কাকা, এই কয়জন মিলে সেখানে যান। তো সেই তান্ত্রিক গুরুমার শিষ্যরা তো প্রথম দিকে তাদেরকে ঢুকতে বাধা দিয়েছেন, অনেক হাতে পায়ে ধরে নাকি সেই গুরুমার দেখা পেয়েছেন, সব খুলে বলে এবং হাত জোর করে ক্ষমা চান। তবে এই গুরুমা বেশ রাগান্বিত, তার নিঃশ্বাসের ফসফস আওয়াজ তাদের যখন কানে যাচ্ছিল তখন নাকি তাদের সবার শরীরের লোম ভয়ে দাঁড়িয়ে গিয়েছিল। এক পর্যায়ে সেই গুরুমা অট্টহাসি দিয়ে বলেন, কি ব্যাপার অমুক মিয়ার ছেলে শাহিন মিয়া, এখন হাসো, এখন মজা নাও, কেন এখন মজা নিতে পারতেছ না? কি ভাবছিলা হুজুর তোমার শরীর থেকে শকুনের মাংস বের করে দিতে পারবে? বের হবে, কিন্তু তাতে বাঁচতে পারবা? লাভ নাই। তো এসব কথা যখন ওই গুরুমা বলতেছেন তখন তো সবাই মিলে কান্নাকাটি তাকে হাতে পায়ে ধরে বলার বোঝানোর চেষ্টা করতেছেন, কিন্তু সে কিছুতেই বুঝবে না, বলেন না সম্ভব না, একে আমি আমার পিশাচদের কাছে বলি দেওয়ার জন্য ছেড়ে দিয়েছি, এটা আর হবে না, এটা সম্ভব না। একটা পর্যায়ে এই যারা ছিল না, সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন হচ্ছে এই শাহিন কাকার দাদা,
উনি তো হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিন এবং বলেন যে আমার এই নাতিটার মা অনেক ছোটবেলায় মারা গেছে, মা মরা একটা ছেলে, তো ছেলেটা আসলে খুবই মায়ের ভালোবাসা ছাড়া বড় হয়েছে, তো ওর ভিতরে অনেক বোধ তৈরি হয় নাই, এটা আমাদেরও দোষ, আমরা ওকে ওইভাবে শাসন করতে পারি নাই, আপনি ওকে মাফ করে দেন। এই কথা শোনার পর নাকি এই তান্ত্রিক গুরুমার মনটা একটু নরম হয়। তান্ত্রিক গুরুমার কিন্তু সংসার ছিল, হাজব্যান্ড ছিল, কিন্তু দীর্ঘ সংসার জীবনে ওনার কোনো সন্তানাদি ছিল না। তো এই কথা শোনার পর তার মনটা একটু নরম হয়। তখন উনি বলেন যে জায়গা মতো তো হাত দিছিস রে, আচ্ছা ঠিক আছে, দেখি, আমি নিজে থেকে কিছু বলতে পারি না এই বিষয়ে, অন্তত যেহেতু আমি একজনদেরকে এটা দিয়ে দিছি, তাদের কাছ থেকে ফিরাই কিভাবে আনি দেখি, আমি ওদের সাথে কথা বলি, তোরা 4 দিন পরে আয়। 4 দিন পরে ওনারা গেছেন সেই তান্ত্রিকের ডেরায়। তান্ত্রিক বলেন যে আমি তো ওই 7টা পিশাচদের সাথে কথা বলছি, তারা প্রথমে রাজি হতে না চাইলেও অনেক কিছু বলে তাদেরকে বুঝিয়েছি, তাদেরকে মানিয়েছি, তবে কিছু শর্ত দিয়েছে, তোদেরকেও দিয়েছে, আমাকেও দিয়েছে, তোদের জন্য সত্য, এই 7টা পিশাচকে 7টি কালো রঙের বড় মোরগ দিতে হবে এবং একটি সাদা রঙের খাসি দিতে হবে। এই খাসি আর এই মোরগগুলো হচ্ছে তোদের ছেলের জানের বদলি হিসাবে তারা নিবে, আর 7,001 টাকা 7টা পিশাচের মিষ্টির জন্য দিতে হবে। সবাই তো রাজি হয়ে যান। আর এই যে তান্ত্রিক গুরুমার শর্ত কি ছিল, এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ইফরিত শ্রেণীর যে পিশাচটা ছিল, তারা শর্ত দিয়েছে যে ওকে মারতে পারলে তো আমরা মুক্তি পাইতাম, অন্তত ওই সবচেয়ে শক্তিশালী যে সে তো মুক্তি পেত, অন্যরা না হয় পেত না, কারণ তার শক্তির সাথে অন্যরা পেরে উঠত না। এখন মুক্তি পাবার আশাই তো এই কাজটা করেছে, সুতরাং একে মুক্তি দিতে হবে, তা না হলে কিন্তু তারা মানবে না, ওকে মারবেই, মেরে প্রথমজন মুক্তি লাভ করবে। কি আর করা, তখন নাকি ওই তান্ত্রিক গুরুমা রাজি হয়েছিলেন। কারণ হচ্ছে ওই তার তো সন্তানাদি হয়নি দীর্ঘ এই সংসার জীবনে, আছে এটাও ছোটবেলায় মা হারিয়েছে। একটা পর্যায়ে রাজি হন, কারণ ওই গুরুমা জানতেন যে তার তো আরো অনেক পিশাচ আছে, দেখ সে না হয় মুক্তি পেলই, তো এই জন্য নাকি সে রাজি হয়ে গিয়েছিল। তো সবকিছু মিটে গেল, গুরু মায়ের চাওয়া জিনিসগুলো তারা দিয়ে দিল, আস্তে আস্তে আল্লাহর রহমতে সবকিছু নর্মাল হতে থাকে। গুরুমা শুধু কিছু উপদেশ দিয়ে দেন যে সবাইকে এক পাল্লায় মেপো না, জাস্ট এরকম কিছু কথা বলে দেন আর কি। এই যে শাহিন কাকা, উনি টাঙ্গাইলের ধনবাড়িতে আছেন, ব্যবসা করছেন, ওনার 2টি ছেলেও হয়েছে, সংসার ব্যবসা বাচ্চা কাচ্চা নিয়ে আলহামদুলিল্লাহ উনি বেশ ভালোই আছেন। জিয়া ভাইও প্রায়ই এলাকায় গেলে এই শাহিন কাকার বাড়িতে বেড়াতে যান। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এখানে কিন্তু একটা ব্যাপার, সেটা হলো আমরা যখন বাইরে বের হই তখন কিন্তু এই ধরনের পোস্টার হর হামেশাই দেখতে পাই, যে পোস্টার লাগানো অনেক অসাধ্য সাধন করবে, এটা সেটা অনেক ধরনের কথাবার্তা। তো কথা হচ্ছে যে এগুলো নিঃসন্দেহে জাদু টোনার কাজ, এগুলোর ধারে কাছে আমরা যাব না, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এদের নাম্বার নিয়ে এদেরকে ফোন করে এদেরকে যে বিরক্ত করা ঠিক না, কারণ এই ঘটনার মাধ্যমে কিন্তু আমরা সেটা বুঝতে পারলাম, এরা কিন্তু জাদুটোনা করে, এটাই সত্য। আর তাদের অনুগত যে পিশাচ বাহিনী আছে, তাদেরকে দিয়ে কিন্তু আমাদের তথ্য সংগ্রহ করা তাদের জন্য খুব কঠিন একটা বিষয় নয়, যেমনটা কিন্তু এই ঘটনার ক্ষেত্রে হয়েছে এই শাহিন কাকার সাথে। যাই হোক, আমরা এই ধরনের মজা করব না, আমরা এগুলোর কাছেও যাব না, আমাদের ফোন করারও দরকার নেই। এটাই হচ্ছে এই ঘটনা থেকে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আবির, ওনার বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায়। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার খালার বাসায় ঘটেছিল। ঘটনাটির সময়কাল 2012। ওই সময়ে একটি অদ্ভুত ঘটনা ঘটে ওনার খালার বাসায়। আবির ভাইয়ের মায়েরা 3 বোন। ঘটনার সূত্রপাত হয় ওনার মেজো খালার বাসায়। ওনার খালার বাড়িও কুড়িগ্রামে, উনি পেশা একজন শিক্ষিকা। ওনার যখন বড় সন্তান জন্ম নেয়, এই সন্তানটা ছিল কন্যা সন্তান, তো দরকার তো হয়েছিল একটা গৃহকর্মীর, কারণ উনি তো শিক্ষিকা, বাসায় তো বাচ্চাদের দেখাশোনা করার জন্য, তারপরে বেশ কিছু কাজ করার জন্য তো একটা মানুষের প্রয়োজন হয়, একজন সাহায্যকারী তো
খুবই প্রয়োজন। দেখা যাচ্ছে যে সাহায্যকারী হিসেবে কোনো একটা মেয়েকে দরকার থাকলেও এই ধরনের ক্ষেত্রগুলোতে কোনো পরিবার কিন্তু দেখা যাচ্ছে যে মেয়েদেরকে এইভাবে দিতে চায় না। বর্তমানে কিন্তু এই ধরনের মেয়ে পাওয়া অনেক কঠিন ব্যাপার হয়ে যায়। ওনারা খুঁজতে থাকেন, খোঁজাখুঁজির একটা পর্যায়ে একটা মেয়েকে পাওয়া যায়। মেয়েটার নাম ছিল বানেসা। মেয়েটার পরিবার রাজি হয়ে যায় খালার বাসায় রাখতে। তারা দেখা গেল অনায়াসেই রাজি হয়ে গেছে, তেমন কোনো আপত্তি করেনি। এদিকে ওনারাও খুশি, যাক অবশেষে পাওয়া গেল একজনকে। মেয়েটার বাড়ি কিন্তু নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কাশীপুর গ্রামে। মেয়েটি খালার বাসায় আসার পর বেশ কয়েকদিন ভালোই ছিল। এরপর থেকে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটত ওই বাসায়। হঠাৎ করে মেয়েটা চিৎকার করে উঠত। তারপরে কাজে কোনো মনোযোগ নাই, এখন একটা কাজ করছে, এর মধ্যে আর এক কাজ করছে। দেখা গেল রান্না চড়িয়ে দিয়ে সে ঘর ঝাড়ু দেওয়া শুরু করেছে। রান্না চড়িয়ে দেওয়া মানে হচ্ছে সে দেখা যাচ্ছে যে তরকারি চড়িয়েছে, সেটা তো নাড়াচাড়া করতে হবে, ওখান থেকে সরা যাবে না। সে ওই অবস্থায় অন্য জায়গায় সরে অন্য কাজ করছে, সে ভুলেই গেছে সে রান্না চড়িয়েছে। অথবা সে তরকারি কাটাকুটি করছে, হঠাৎ করে সেটা অর্ধেক পর্যায়ে রেখে অন্য কাজে চলে গেছে। মানে এটা কিন্তু শুরুর দিকে ছিল না, হঠাৎ করে আবার শুরু হয়েছে এটা। তো আরো একটা বিষয় হলো, রাতের বেলা নাকি সে বেশ ভয় পেত, ভয় পেয়ে চিৎকার করে উঠতো। আবার দেখা যেত এটাকে ডাকছে, সে কিছুই শোনে না। গায়ে টাচ করলে তখন সে চমকে উঠতো, কি ব্যাপার, কি হয়েছে। তখন তাকে বলো যে তোমাকে যে ডাকাটাকি হচ্ছে, ডাকাটাকি করা হচ্ছে, তুমি শোনো না? না, আমি তো শুনিনি। সে যে কানে কম শুনতো বিষয়টা এরকমও না। এরকম আরো বেশ কিছু সমস্যা দেখা দিল এই বানেসাকে নিয়ে। ওই সময়ে এই আবির ভাইয়ের ছোট খালা পড়াশোনার জন্য কুড়িগ্রামে অবস্থান করত। পুরো বাড়িতে সদস্য ছিল 6 জন। খালা, খালু, ছোট খালা, বানেসা, নানি অর্থাৎ এই যে আবির ভাইয়ের নানি, আর এই যে খালাতো বোন যে আর কি। তো ছোট খালা কিন্তু ওই যে বললাম তো, উনি সবসময় থাকতেন না। মূলত এই যে এই বাচ্চাকে দেখাশোনা করার জন্যই বানেসাকে রাখা হয়েছিল। ঘটনার দিন নানি এবং মেজো খালা বাজার করতে বাজারে গিয়েছেন। সময় তখন হবে বিকাল 4টা থেকে 5টার মধ্যে। এদিকে বাড়িতে তখন ছোট খালা ছিলেন, তারপর এই যে বানেসা ছিলেন, আর হচ্ছে এই যে বাচ্চা, এই বাচ্চাটা ছিল। বাসায় কিন্তু আর কেউ নেই। সন্ধ্যা হওয়ার আগে আগে বানেসা অদ্ভুত আচরণ শুরু করে। বিড়াল গোঙালে যেরকম শব্দ হয় ওরকম শব্দ শুরু করে। ছোট খালা বিষয়টাকে স্বাভাবিক অসুস্থতা ভেবেই নেন, বানেসাকে কিছু ওষুধ দেন খাওয়ার জন্য। এরপর ছোট খালা ঘুমিয়ে পড়েন। ওনার খুব ঘুম আসছিল ওই সময়, কেন জানি ওই সময় যদিও বা ঘুম আসার কথা না, কিন্তু ওনার খুব ঘুম আসছে। উনি অল্প কিছুক্ষণ ঘুমিয়েছেন। ঘুম থেকে ওঠার পর উনি বানেসাকে ডাকছেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। উনি চিন্তা করলেন যে বাচ্চাটা কোথায়। বাচ্চা আছে ঠিকঠাক মতোই, বানেসা নাই। আরে বানেসা কোথায়? বাচ্চাকে একা রেখে কোথায় চলে গেছে? ওনারই বা কেন হঠাৎ এই সময় ঘুম চলে আসলো? এদিকে অনেক ডাকাডাকি করা হচ্ছে, বানেসাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ছোট খালা তো চিন্তায় পড়ে গেছেন, পুরো বাড়ি খুঁজেছেন। ওই বাড়িটার উপরে কিন্তু টিন শেড ছিল আর কি। তো পুরো বাড়ি খুঁজেছেন, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বাড়ির বাইরে খোঁজাখুঁজি করা হচ্ছে। উনি বাচ্চাটাকে ঘরে রেখে আর কতটুকুই বাইরে খুঁজতে পারেন। এদিকে ছোট খালা তো চিন্তায় পড়ে গেছেন। তখন সবাইকে কল করা শুরু করেছেন মোবাইলে, যে বানেসাকে তো পাওয়া যাচ্ছে না। সবার কিন্তু একটাই কথা, যে বানেসাকে পাওয়া যাচ্ছে না, বাচ্চা আছে তো? হ্যাঁ, বাচ্চা আছে ঠিকঠাক মতো, কিন্তু বানেসা নেই। এদিকে বাসার থেকে একটা মেয়ে হাওয়া হয়ে গেল। এই মেয়ের মা বাবা যখন জানবে, তখন তো এটা অপহরণের মামলা দিয়ে বসবে, কিডন্যাপিং এর মামলা দিয়ে বসবে। তখন কি হবে? কিন্তু আরো একটা মুসিবত হয়ে গেল। যখন সবাইকে ফোন করে জানানো হয়েছে, এই যে মেজো খালা, নানি, ওনারা দ্রুত বাজার শেষ না করেই বাসায় চলে আসছেন। খালুকে কল দিয়ে বিষয়টি জানানো হয়। এরপর সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করেছেন। খালু নাগেশ্বরীতে কল দিয়ে মামাদেরকে খোঁজ নিতে বলেছেন। হয়তো বানেসা তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, খুব তো বেশি দূরে না, এটা ভেবেই খালু নাগেশ্বরীতে খবর দিয়েছেন। তো খালু আবার কি করেছেন, কুড়িগ্রাম থানায় জিডি করতে যাবেন, ঠিক সেই মুহূর্তে খবর আসে বানেসাকে পাওয়া গেছে। এদিকে বাড়িতে সবাই তো খোঁজাখুঁজি করার জন্য বাইরে গিয়েছিল।
বাসার ভেতরে ওই সময় ছোট খালা ছিলেন, হঠাৎ করে নাকি টিনের যে চাল আছে, টিনের চালে দ্রাম করে একটা শব্দ হয়। অনেক বড় তক্তা বা ভারী কিছু ফেললে যেরকম শব্দ হয় ওইরকম, মনে হচ্ছে টিনের চাল ভেঙে নিচে পড়ে যাবে, এরকম একটা অবস্থা। ওই সময় আবার বাসায় ইলেকট্রিসিটি ছিল না, উনি শুধু বাচ্চাটাকে কোলে নিয়ে ঘরে ছিলেন। রাত তখন 8টা কি 8:30 এরকম একটা সময় আর কি। হঠাৎ করে এরকম ভয়ঙ্কর শব্দ পেয়ে ছোট খালা তো ভয় পেয়ে গেছেন। ওই সময় তো উনি ছাড়া বাসায় কেউ নাই। বাড়ির সামনে একটা চিড়ার মিল আছে, তো সেই মিলে নুরু নামের একজন কাজ করত। তাকে মূলত মেজো খালা খোঁজাখুঁজি করার জন্য বলেছিলেন। উনি চারদিকে খোঁজার পর বাড়ির পশ্চিম দিকে খুঁজতে যাবেন, ঠিক সেই মুহূর্তে ওনার কানে এক ধরনের শব্দ আসে, মনে হচ্ছে একটা গোঙানির শব্দ। ওনার কাছে সন্দেহ লাগে। উনি সেই শব্দের উৎস ধরে বুঝতে পারেন যে শব্দটা ডান দিকের ঝোপের ভেতর থেকে আসছে। উনি একটু এগিয়ে যান, ময়লা ঝোপঝাড় পরিষ্কার করে যখনই সামনের দিকে একটু এগিয়েছেন তখন দেখেন এক অদ্ভুত দৃশ্য। এই যে বানেসা মেয়েটা মাটিতে পড়ে আছে অজ্ঞান অবস্থায়, তবে শুরুর দিকে এটা বানেসা কিনা বুঝতে পারেন নাই, কারণ উপুর হয়ে পড়া ছিল। তবে তার পোশাক আশাক দেখে বুঝতে পেরেছেন এটা বানেসাই হবে। মাথাটা মাটির দিকে আর কি, তো গোঙানোর মতো শব্দ হচ্ছে, শরীরে কাদা, মাটি, বালু, চুলও মনে হচ্ছে ভেজা। কেউ তাকে কাদাযুক্ত কোনো এলাকায় নিয়ে গিয়েছিল এরকমটা মনে হচ্ছে। এই যে নুরু সাহেব, উনি তো বানেসাকে কোলে করে বাড়িতে নিয়ে আসেন। বানেসা কিন্তু ওরকম গোঙাচ্ছিল, কিন্তু তার কোনো হুঁশ ছিল না। বাসা আসার পর বানেসার জ্ঞান ফেরে, সে অদ্ভুত আচরণ করা শুরু করে, জিন ভর করলে যেরকম আচরণ করে ঠিক সেই রকম। এসব দেখে কাছাকাছি থাকা এক কবিরাজকে ডেকে আনা হয়। কবিরাজ আসার পর সেই জিনকে হাজির করেন এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যায়। জিন বলে, আমি তো বানেসাকে আমার রাজ্যে নিয়ে গেছিলাম, আমি পরিকল্পনা করছি যে ওকে আমার সাথেই রাখবো, কিন্তু আমার নিজেদের সমস্যার কারণেই রাখতে পারি নাই, তাই আবার একে এখানে ফেলে দিয়ে গেছি। তখন সবাই বুঝতে পারে যে ছোট খালা যে ধরম করে শব্দটা শুনছেন, এটা মূলত ওই বানেসাকে ফেলার শব্দ। ওখানে ফেলার পর বানেসা গড়াগড়ি খেতে খেতে চলে গেছে ওই ঝোপের দিকে। তো ওই কবিরা জিজ্ঞেস করে, কি কোথায় ধরছিস, কতদিন ধরে ওর সাথে আছিস? জিন বলে যে রামখানা দিঘির পারে আমি ওকে ধরেছি, ছোটবেলা থেকেই আছি ওর সাথে। এই রামখানা হচ্ছে নাগেশ্বরী উপজেলার একটা ইউনিয়ন। দিঘির পার বলতে এই রামখানা বাজার বোঝানো হয়েছে আর কি। ওই রামখানা বাজারে একটা বড় দিঘি আছে নাকি, সবাই রামখানা দিঘির পার বললেই চেনে, এমনটাই জানিয়েছেন আবির ভাই। তো অনেক কষ্টে ওই কবিরাজ বানেসার কাছ থেকে ওই জিনটাকে তাড়াতে সক্ষম হন। উনি জিনটাকে এই শর্ত দিয়ে দেন, বাংলাদেশের সীমানার বাইরে এই জিনটা আসতে পারবে না। এমন একটা কাজ করে দেন যে বাংলাদেশের সীমানার মধ্যে, এই বাংলাদেশের যেই চতুর্দিকে যে সীমানা রয়েছে, এই বর্ডার ক্রস করে ঢোকার সাথে সাথেই নাকি এই কবিরাজের কাছে খবর হয়ে যাবে। তখন কবিরাজের অনুগত জিনেরা ওইটাকে ধরবে। তখন জিনটা রাজি হয় এবং বলে যায় যে আমি চিহ্ন হিসাবে বানেসার একটা স্যান্ডেল নিয়ে যাব, এক জোড়া না, একটা স্যান্ডেল। সে সত্যি একটা স্যান্ডেল নিয়ে চলে গিয়েছিল। দেখা গেল যে বানেসার একটা স্যান্ডেল নাই, একটু আগে কিন্তু ওখানে এক জোড়া স্যান্ডেল ছিল। এই ঘটনার পর বানেসাকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, বানেসার পরিবার এই বিষয়গুলো জানতো, তারপরেও এই বিষয় সম্পর্কে এই পরিবারকে সতর্ক করেনি। তারা এই বিষয়টা নাকি অনেকদিন ধরেই সহ্য করে যাচ্ছেন, এমনটাই জানিয়েছেন। তবে এই ঘটনার পরে বানেসার কোনো খোঁজ খবর ওনারা আসলে রাখেননি, কারণ এটা আসলে ওনাদের জন্য একটা ঝামেলা, যে আবার যদি পরে নিয়ে আসেন বা মেয়েটাকে রাখেন আবার কি ঝামেলা হবে, পরে দেখা গেল যে মামলা মোকদ্দমায় ফেসে যাবেন, অনেক ধরনের জটিলতাই তো হতে পারে। এই জন্যই মূলত ওনারা খোঁজ খবরও রাখেন নাই, বানেসাকেও দিয়ে আসছিলেন। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আবির ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আরাফাত হোসাইন। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভোলাকুট গ্রামে। এই ভোলাকুট গ্রামে একটি বাজার রয়েছে, এই বাজারে ওনার একটি মুদির দোকান রয়েছে। এই দোকানে তো প্রতিদিন অনেক মানুষই কেনাকাটা করতে আসেন। মাঝে মাঝে ওনাদের এলাকার একটা ছেলে, যার নাম হচ্ছে পলাশ মিয়া,
এই পলাশ মিয়া আসেন। পলাশ মিয়া কিন্তু এই গ্রামে থাকেন না, উনি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার একটি রেস্টুরেন্টে বাবুর্চি পদে কর্মরত রয়েছেন। নবাবগঞ্জ বলতে পুরান ঢাকার নবাবগঞ্জ না, এটা হচ্ছে দোহার নবাবগঞ্জ, আমরা যেটা বলি দোহার একটা উপজেলা, নবাবগঞ্জ একটা উপজেলা। তো উনি যখন মাঝে মাঝে আসেন, প্রায় সময় উনি দেখেন যে এই আরাফাত ভাই কানে হেডফোন লাগিয়ে কিছু একটা শুনছেন। তো একবার হলো কি, ওনাকে বেশ কয়েকবার ডাকলেও দেখা যাচ্ছে উনি গভীর তখন এই পলাশ ভাই বলেন যে ভাই আমার কাছে তো একটা ঘটনা আছে যেটা আমি নিজেই দেখছি। এরপর ওনার যে বাজার করতে হবে সেগুলো তো দিয়ে দিয়েছেন, তবে এই আরাফাত ভাই বলেন যে ঘটনাটা শুনবো, আমি তো দুপুরের দিকে একটু ফ্রি থাকি, আসেন না একটু দুপুরের দিকে ঘটনাটা শুনবো। উনি দুপুরের দিকে আসেন আর কি পলাশ ভাই। তো দুপুরের দিকে দেখা যাচ্ছে যে গ্রামের লোকজন সকালের দিকে একটু বাজারঘাট করে আর বিকেলের দিকে করে, কেননা এই মধ্যবর্তী সময়টাতে তারা কৃষিকাজ সহ দৈনন্দিন আরো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার কারণে এই সময়গুলোতে ওনারা বাজারঘাট করার সুযোগ খুব একটা পান না। কাজ শেষ করে বিকেল বা সন্ধ্যার দিকে আসেন। দুপুরের দিকে ফ্রি থাকার কারণে এই যে পলাশ ভাই যিনি, উনি তো ছুটিতে আসছিলেন আর কি, তখন উনি আসেন, গল্প গুজব শুরু হয়ে যায়। তখন পলাশ ভাই বলতে থাকেন ঘটনাটা খুব বেশি দিন আগের না, ওনাদের যে রেস্টুরেন্ট নবাবগঞ্জে আর কি, ওই রেস্টুরেন্টেই ঘটেছিল। তবে ঘটনাটি ঘটেছিল ওনাদের স্টাফ রুমে। ওনাদের দুটো স্টাফ রুম রয়েছে স্টাফদের থাকার জন্য, যেহেতু অনেক সকালবেলা উঠতে হয়, স্টাফরা যদি বাইরে থাকে তাহলে সকালবেলা কিভাবে হোটেলে আসবে, আবার দেখা যাচ্ছে হোটেল রাত করে বন্ধ করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অনেক ধরনের কাজই তো রেস্টুরেন্টগুলোতে থাকে। এই জন্য স্টাফদের থাকার জন্য মালিক পক্ষ থেকে দুটো রুম আলাদা করে দেওয়া হয়েছিল, এক রুমে 4 জন আর এক রুমে 4 জন থাকে আর কি। এই যে পলাশ ভাই যে রুমটাতে থাকতেন, ওই রুমে ওনাদের সাথে কয়েক পাড়ার হাফেজ মাদ্রাসায় লেখাপড়া করেছেন এমন একজন ভাইও থাকতেন, তার বয়সও খুব বেশি না। আর অন্য রুমে অন্য 4 জন থাকতেন। তো এক রাতে রাত আনুমানিক 2টো কি 2:30 বাজে হঠাৎ করে ওনাদের পাশের যে রুম, সেই রুম থেকে প্রচন্ড অট্টহাসির শব্দ, অট্টহাসি শেষ হয় আবার কান্নার শব্দ, কান্না শেষ হয় আবার অট্টহাসির শব্দ। তো এইরকম ফাজলামি করার তো কোনো মানে হয় না। এই শব্দ শোনার পর এই রুমের সবার তো ঘুম ভেঙে গেছে, যেহেতু ওনাদেরকে অনেক সকালে উঠতে হবে, ঘুম না হলে তো বিপদ। তখন আবার এই পলাশ ভাই বলতেছে, এই আপনারা শুরু করছেনটা কি এই মাঝরাতে এভাবে হাসাহাসি কান্নাকাটি করার সময় কি এইটা? সকালে উঠতে হবে না, ভোরে উঠতে হবে না, কাজ করতে হবে না, আপনারা কি শুরু করছেন এগুলা? তখন ওই রুমে থাকা আর এক সিনিয়র ভাই উনি বলেন, এই তোমরা আসো তো এই রুমে, এই দেখো এই সজীব ছেলেটা কি শুরু করছে। তখন তো এই রুমে থাকা 4 জন সবারই তো ঘুম ভেঙে গিয়েছিল, এই 4 জন ওই রুমে গিয়েছে, গিয়ে দেখে এই যে সজীব ছেলেটা, তার বয়স কিন্তু 11-12 বছর। অনেক সময় আমরা রেস্টুরেন্টে দেখি না বেশ অল্প বয়সী কিছু বাচ্চারা কাজ করে, ঠিক তেমনই একজন হচ্ছে এই সজীব। তো সে বিছানার উপরে বসে, ওখানে তো সবাই ফ্লোরিং করে ঘুমাতো, তার যে বিছানা, সে বিছানার উপর বসে এরকম একবার হাসে একবার কাঁদে। তো এই দৃশ্য দেখার পর ওই যে মাদ্রাসায় পড়ুয়া যে ছেলেটা, সে এই পলাশ ভাইকে বলতেছে যে পলাশ ভাই এই জিনিসটা তো আমার কাছে ভালো বলে মনে হচ্ছে না, কেমন কেমন লাগতেছে, এটা তো কোনো স্বাভাবিক আচরণ না, ওর চোখের দিকে তাকান, ওর অঙ্গভঙ্গি দেখেন, বিষয়টা কিরকম কিরকম লাগতেছে। তখন এই পলাশ ভাই কি করছে, ওনার মোবাইলে সূরা জিন ছেড়ে দিয়েছেন। দেখা গেল যে এটা ছেড়ে দেওয়ার পর তেমন কোনো ধরনের ভাবান্তর দেখা যাচ্ছে না। তখন এই যে মাদ্রাসায় পুরো যে ভাই, উনি বলেন যে আসেন আমরা সবাই একে 4 দিক থেকে ঘিরে বসি, একটা কর্ডন করে রাখি, এরপর দেখি কি করা যায়। এখন এত রাতের বেলা কোথায় যাব, কি করব বুঝতে তো পারতেছি না। তখন উপস্থিত যারা ছিলেন ওনারা 4 দিকে ঘিরে বসেন, যে যার হাত ধরে বসছেন, যাতে করে দৌড় দিয়ে বের হতে গেলেও সাথে সাথে ওনারা হামলে পরে জাপটে ধরে ফেলতে পারেন। কারণ ওনাদের একটা ধারণা ছিল এই ছেলেটা যে কোনো সময় দৌড় দিয়ে বেরিয়ে যাবে, যদিও বা ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন। তখন এই যেই হাফেজ, কয়েকবার হাফেজ যিনি ছিলেন আর কি, উনি কি করেছেন, একটা দোয়া পড়ে এই যে ছেলেটা, সজীব নামের ছেলেটা, তার বাম হাতের যে কনিষ্ঠাঙ্গুলি এটা চেপে ধরেছেন। যেই না চেপে ধরেছে সাথে সাথে নাকি ওই ছেলেটা উপস্থিত সবার তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম,
তারপর চাচাদের নাম কি, চাচাতো ভাই বোনদের নাম কি, সব বলা শুরু করেছে। আর এদিকে ওই ছেলেটা কিন্তু সূরা আর রহমান পড়ে সমানে তাকে ফু দিয়ে যাচ্ছে। একটা পর্যায়ে দেখা গেল যে কোনো লাভ হচ্ছে না, কাজ হবে না। আর মাঝে মাঝেই কিন্তু এমন জোরে চিৎকার দিয়ে উঠছে ওই যে সজীব নামের ছেলেটা। এই চিৎকারে এই যে যারা বসেছিলেন ওখানে, তারা তো একে অন্যের হাত ধরে বসেছিলেন, হাত ছেড়ে দিয়ে তারা নিজের কানের উপরে হাত চেপে ধরেছেন, মনে হচ্ছে কানের পর্দাই ফেটে যাবে, এমন একটা অবস্থা। এদিকে এমন ভয়ঙ্কর চিৎকারের কারণে ওনাদের রেস্টুরেন্টের পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে থাকা একজন ভাড়াটিয়া ভদ্রলোক উনি চলে আসেন যে কি হয়েছে এত রাতের বেলা এরকম চিৎকার চেঁচামেচি। তো উনি যখন আসলেন, দেখলেন এই অবস্থা, তখন বলে যে বিষয়টা তো ভালো লাগছে না, এই যে কাছাকাছি 10 মিনিটের পথ একটা কবিরাজের বাড়ি আছে, চলো আমরা ওখানে যাই, একে ধরে নিয়ে চলো, মনে হয় কোনো একটা সমাধান হলেও হতে পারে। তখন সবাই মিলে তাকে ধরে নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে সেও ঠিকঠাক মতোই যাচ্ছে আর কি, তার মধ্যে কোনো ভাবান্তর নেই। তারা যখন যাচ্ছে, ওই যাওয়ার পথে ছোট্ট একটা বাঁশঝাড়ের মতো আছে, মানে মেইন রাস্তার পাশে বাঁশঝাড় থাকে না অনেক সময়, ওরকম। ওই সময় এই পলাশ ভাই একটা অদ্ভুত রকমের অনুভূতি পান। তা হচ্ছে মনে হচ্ছে ওনার পেছন পেছন কেউ হেঁটে আসছে, কিন্তু সবার পেছনে উনিই ছিলেন। পেছন দিকে তাকিয়ে দেখেন কেউ নাই, তবে ওনার স্পষ্ট মনে হচ্ছে যে ওনাদের সাথে আরো কেউ আছে যে পেছন পেছন হেঁটে আসে, কিন্তু পেছন দিকে তাকালে দেখা যাচ্ছে না। উনি পেছন দিকে তাকিয়েছেন কারণ ওনাদের সাথে তো আরো লোকজন আছে। এরপর ওই কবিরাজের বাড়ির ওখানে গিয়ে অনেক ডাকাডাকি করছেন, কোনো সারা শব্দ নেই। কবিরাজের ফোন নাম্বার ছিল ওই ভদ্রলোকের কাছে যিনি নিয়ে আসছেন আর কি, কিন্তু রাতের বেলা দেখা যাচ্ছে যে কবিরাজের ফোনটাও বন্ধ করে রাখা। অনেক ডাকাডাকি হচ্ছে। ডাকাডাকির একটা পর্যায়ে এসে দেখা গেল যে একজন ভদ্র মহিলা দরজা খুলছেন। উনি হচ্ছেন ওই কবিরাজের স্ত্রী। উনি বলছেন কি হয়েছে, এত রাতের বেলা ডাকাডাকি করছেন কেন? তখন বলা হলো যে এই যে ছেলেটা একটু সমস্যা হয়েছে, এই জন্য আমরা আসছি। তখন ওই ভদ্র মহিলা বলেন যে উনি তো ঘুমাচ্ছেন, এত রাতের বেলা উনি রুগী দেখবেন না, আপনারা সকালে আসেন। এই বলেই দরজা ঠাস করে বন্ধ করে দেয়, মানে আর কোনো কথা বলার সুযোগই দেয়। এরপরও ডাকাডাকি করা হয়, কিন্তু কোনো সারা শব্দ আর ভেতর থেকে আসে না। কি আর করা, আবার এই ছেলেটাকে নিয়ে যাওয়া হচ্ছে। আবার যখন স্টাফ রুমে গিয়ে বসানো হয়, তখন ওই ছেলেটা হাসতে হাসতে বলে, কি কবিরাজদের ঘুম থেকে উঠাতে পারলি না? না পারবিও না রে, পারবিও না, ওরা ঘুম থেকে উঠবে না, সকালেও তুই আমাকে নিয়ে যেতে পারবি না। তোরা কেন, কেউ নিয়ে যেতে পারবে না। তখন ওই যে আর একজন যিনি ভদ্রলোক, যিনি কবিরাজের সন্ধান দিয়েছিলেন, উনি বললেন যে বুঝছি কাজ হবে না, এই চলো তো আমরা কয়েকজন মিলে এই যে পাশে থাকা মসজিদের হুজুরকে ডেকে নিয়ে আসি। হুজুর ওই মসজিদের সাথেই লাগোয়া একটা রুমে ঘুমাতেন, সেই হুজুরকে রাত্রেবেলায় ডেকে নিয়ে আসা হয়। তো হুজুর আসেন, হুজুর আসার পর উনি রুকিয়া শুরু করেছেন। রুকিয়া শুরু করার পর দেখা গেল যে তেমন কোনো কাজ হচ্ছে না, মানে ওই জিনটা আসলে ওভাবে হাজির হচ্ছে না, খুব একটা মানে অনুভূতি পাওয়া যাচ্ছে না তার ভিতরে, ভিন্ন ধর্মী কোনো একটা অনুভূতি। এরপর হুজুর সব কিছু শুনলেন, তখন উনি বললেন যে একটা কাজ করো, মনে হচ্ছে ওর ভেতরে এখন কিছু নাই, চলে গেছে, সকালবেলা ওর পরিবারকে ডেকে পরিবারের জিম্মায় ছেড়ে দাও, ওরা ওদের মতো করে চিকিৎসা করুক। এরপর ওই হুজুর পরবর্তীতে জানিয়েছিলেন একটা রহস্যময় ঘটনা, সেটা হচ্ছে তারা যে রাতের বেলা গিয়েছিলেন ওইখানে, ওই যে বাদশার পার হয়ে কবিরাজের বাড়িতে, ওই সময় ওই জিনটা নাকি এমন একটা মায়াজাল সৃষ্টি করে রেখেছিল, ওই মায়াজালের কারণে তারা যে এই যে ডাকাডাকি করেছে, এই ডাকাডাকির কোনো শব্দ কবিরাজের বাড়ির কেউ শুনতে পায়নি। শুধু তাই না, তারা যেই মানুষটাকে দেখেছে, কবিরাজের যিনি স্ত্রী, উনি দরজা খুলেছেন, আসলে এটা কবিরাজের স্ত্রীও ছিল না, এটা একটা অদ্ভুত মায়া দৃষ্টি ছিল। এই দৃষ্টি দিয়ে তারা যাকে দেখেছে, সবাই যাকে দেখেছে কবিরাজের স্ত্রীকে, উনি আসলে কবিরাজের স্ত্রী ছিলেন না, উনি ছিলেন ওই জিনটা, যে জিনটা এই সজীবের ঘাড়ের উপর ভর করেছিল। একটা সময় নাকি সজীবের শরীরের ভেতর থেকে ওই জিনটা বলছিল, তখন হচ্ছে নিয়ে আসা হচ্ছিল আর কি ওই কবিরাজের বাড়ি থেকে। তখন এই পলাশ ভাইকে উদ্দেশ্য করে বলছে, রে পলাশ, কি পেছনে কারো হাঁটার শব্দ পাইছিলি রে, ভয় পাস নাই?
লাভ নাই, লাভ নাই, এসব করে লাভ নাই। তো যাই হোক, এরপরে সকালবেলা দেখা গেল যে ছেলেটার অবস্থা মোটামুটি স্বাভাবিক। তার পরিবারকে খবর দিয়ে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর তার খোঁজ খবর ওভাবে আসলে নিতে পারেন নাই যে তার বর্তমান অবস্থা কি বা কি হাল হকিকতে আছেন সজীব নামের ছেলেটা। তো এই ঘটনার মধ্যে অদ্ভুত একটা বিষয় প্রিয় লিসেনার্স খেয়াল করেন, সেটা হচ্ছে যে কবিরাজের বাড়িতে গিয়েছে, তারা এত ডাকাডাকি করেছে, কবিরাজের স্ত্রী বের হয়ে আসছে, কিন্তু সে কবিরাজের স্ত্রী ছিল না। পরবর্তীতে এটা সত্যতা নিশ্চিত করার জন্য কবিরাজের বাড়িতে যাওয়া হলে কবিরাজের পরিবার বলছে যে কই রাতের বেলা আমরা তো কোনো ডাক শুনি নাই। আর কবিরাজের স্ত্রী বলেন না, আমি তো বের হই নাই, আমি তো ডাকি শুনি, আমি তো ঘুমাচ্ছিলাম। এই জায়গাতে আমাদেরকে ভাবিয়ে তোলে যে জিনেরা এমন মায়াজাল সৃষ্টি করতে পারে যে আমরা যাদেরকে ডাকছি তারা কেউ সেই ডাক শুনতে পাবে না। আবার যিনি এসে আমাদের সাথে কথা বলছেন হতে পারে তিনি আসল কোনো মানুষই না। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আরাফাত ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। ধন্যবাদ জানাচ্ছি পলাশ ভাইকে, উনি ঘটনাটি আরাফাত ভাইকে দিয়েছেন এই জন্য। আশা করি আপনাদের কাছ থেকে আর অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, ঘটনাটি যার কাছ থেকে শুনেছেন মূলত তিনি এই ফয়সাল ভাইয়ের একজন কলিগ, তার নাম হচ্ছে রাজীব। রাজীব ভাই উনি নিজেই এই ঘটনাটি প্রচারের জন্য আগ্রহ প্রকাশ করেন, যার কারণে ওনার কাছ থেকে শুনে ফয়সাল ভাই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটির সূত্রপাত যদি বলি, মূল বিষয়ের সূত্রপাত, তাহলে চলে যেতে হবে 1960 সালের আশেপাশের কোন একটা সময়। তখন এই রাজীব ভাইদের যে পৈতৃক নিবাস, এই পৈতৃক নিবাস ছিল এই উজিরপুরের শিকারপুর নামক স্থানে, এখানকার কোন একটা জায়গায়। তো ওনার বাবা চাচারা মোট 4 ভাই। তাদের জন্য তো নতুন জায়গায় বাড়ি করতে হবে। তখন এই রাজীব ভাইয়ের দাদা উনি চিন্তা করলেন যে তার 4 ছেলের জন্য ঘর বাড়ি করতে হবে। এখন যেখানে আছি সেখানে তো জায়গার স্বল্পতা রয়েছে, তাহলে বেশ বড় একটা জায়গা কিনতে হবে। তো জায়গা কেনার জন্য ওনারা খোঁজ খবর করছেন। অনেক খোঁজাখুঁজি করার পর একটা জায়গা পছন্দ হয়, উজিরপুরের আশেপাশে একটা জায়গা। তো ওই জায়গা ওনারা কিনেছেন। কেনার পর বাড়ি করার সিদ্ধান্ত নিয়েছেন। তখন নাকি ওই এলাকায় ম্যাক্সিমাম হিন্দু পরিবারের বসবাস ছিল। তো বাড়ি তৈরিও হয়ে যায় কোনো সমস্যা ছাড়াই। কিন্তু আসলে দাদার ইচ্ছা ছিল আরেকটু বড় জায়গা কেনা। এই জায়গার সাথে লাগোয়া অন্য আরেকটা যে জায়গা রয়েছে, তখন দাদা আগ্রহ প্রকাশ করলেন ওই জায়গাটাও এই জায়গার মালিক বিক্রি করে কিনা। যখন কথা বলা হলো তখন তারা বললেন যে হ্যাঁ, বিক্রি করতে রাজি আছেন, তবে নিলে পুরো জায়গাটাই নিতে হবে। অর্থাৎ তারা যেই ভিটামাটি সহ যেই বড় একটা জায়গাতে বসবাস করছেন পুরোটাই নিতে হবে। এত বড় জায়গা আবার দাদার লাগবে না, দাদার লাগবে অল্প জায়গা, মানে তার যতটুকু স্বল্পতা রয়েছে। আর এত টাকা দিয়ে মাত্র উনি বাড়ি তৈরি করেছেন, তার আগে আবার জায়গা কিনেছেন। এই মুহূর্তে এত বড় একটা জায়গা টাকা পয়সা দিয়ে কিনে রাখা, হয়তো সেটার বড় একটা অংশ পড়েই থাকবে, এটা ওনার কাছে কোনো মানে হচ্ছিল না। তখন ওনার কাছে মনে হলো যে একটা কাজ করা যাক, দেখি শেয়ারে কেনা যায় কিনা। অন্য কেউ যদি কিনতে চায় তাহলে যতটুকু অংশ আমাদের লাগবে না বা অপ্রয়োজনীয় ততটুকু অংশ তিনি নিবেন, আর আমাদের যতটুকু লাগবে আমরা ততটুকু অংশ নিব, ততটুকুর দাম দিব, উনি যতটুকু নেবেন ততটুকুর দাম দেবেন। তো এভাবে এই দাদা উনি খুঁজছিলেন কাকে পাওয়া যায় শেয়ারে জায়গা কেনার জন্য। তো খুঁজতে খুঁজতে পেয়েও যান একজন ব্যক্তিকে। তো সেই পরিবারে দেখা যাচ্ছে তারা স্বামী স্ত্রী, তার 2 ছেলে। তো সেই পরিবারের কর্তার নাম হচ্ছে মোহাম্মদ রতিন। তো শেয়ারে তারা জায়গা কিনেছেন, তারা ওখানে আছেন। এরপরে ওই পরিবারে 3টা কন্যা সন্তানের জন্ম হয়। একটা পর্যায়ে এসে দাদার সাথে ঝগড়াঝাটি হয় এই জায়গা নিয়ে। ওনারা বলছেন যে ওনারা অনেকটা ব্যাক সাইডে পড়ে গেছেন, ভালো পজিশনের জায়গাটা তাদেরকে দেয়া হয়নি, তাদেরকে ভালো পজিশনের জায়গাটা দিতে হবে, না দিলে ঝামেলা করবে তারা, এরকম অনেক ভয় ভীতি দেখাচ্ছে। তাই এতদিন পরে এসে এই কথা মনে হলো, তারা তো বিষয়টা শুরু থেকেই বলতে পারতেন, তারা শুরু থেকে বলেই বিষয়টা মীমাংসা করতে পারতেন। আর দাদার যতটুকু অংশ লাগবে সেটা তো দাদা শুরুতেই বলে দিয়েছিলেন। এটা তো একটা মীমাংসিত ইস্যু ছিল, এটা তো এমন না যে
হুট করে এই সমস্যা তৈরি হয়েছে। এত বছর চলে গেল, কোনো সমস্যা হলো না, হঠাৎ করে তাদের কেন এটা মনে হলো যে তাদের এই পাশের একটা জায়গা নিতে হবে? এটা তো এখনো সম্ভব না। তো এটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হয়, ঝগড়াঝাটি হয়, একটা পর্যায়ে মারামারির মতো অবস্থাও হয়ে যায় আর কি। গ্রামের সমস্যা তো দেখা যাচ্ছে যে সালিশ বসিয়ে এইটা একটা আপোষ মীমাংসা করতে হয়। তো তারা কিন্তু সেটাও করার চেষ্টা করেছিলেন, কিন্তু দেখা গেল যে গ্রামের যেই মানুষজন তারা কিন্তু রায় দিলেন এই রতিন সাহেবের বিপক্ষে। তুমি জেনে শুনে এখানে আসছো, এত বছর আছো, যখন তুমি এখানে বাড়িঘর করলা তখন এই বিষয়টা উত্থাপন করলা না, এত বছর আছো, এখন কি মনে করে হঠাৎ করে তোমার মাথার মধ্যে এই কুটবুদ্ধির চিন্তা আসলো? তুমি প্রয়োজনীয় জায়গা কিনতা না এখানে। উনি তো শুরুতেই বলে দিয়েছিল যে তোমার অংশ কতটুকু হবে, কোন পাশে হবে, ওনার অংশ কতটুকু হবে, কোন পাশে হবে। এখন কেন তুমি এই ইস্যুটা সামনে নিয়ে আসছো? দেখা গেল গ্রামের বিচার তার বিপক্ষে গেল, উনি বিচার মানলেন না। এরপর থেকেই শুরু হয়ে গেল নতুন করে সমস্যা। যারাই ওইখানে বিচার সালিশ করতে আসছিলেন, যারাই তার বিপক্ষে কথা বলেছিলেন, এদের প্রত্যেককেই কোনো না কোনো ভাবে কালো জাদু করা হয়েছিল প্রতিশোধ নেওয়ার জন্য। আর যার ব্যবহারই তার কাছে খারাপ লাগতো তার উপরেই নাকি এই রতিন কালো জাদু করত। এভাবে দীর্ঘদিন ধরে চলছে এই সমস্যা চলছে। 2000 সালে এসে এই রাজীব ভাইয়ের দাদি উনি নিজ অর্থ খরচ করে একটি মসজিদ নির্মাণ করেন। ওনাদের বাড়ির পাশেই এই মসজিদটা তৈরি করা হয়। প্রথম অনেক মুসল্লি, বাচ্চারাও নামাজ আদায় করতে আসতো। প্রায় 10 বছরের মতো সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ করেই নাকি মসজিদের মুসল্লি কমতে শুরু করে। কমতে এক সময় মসজিদটি পুরোপুরি বন্ধ হয়ে যায়, মানে সেখানে আজান দেওয়া বন্ধ হয়ে যায়। পরিত্যক্ত মসজিদ বলতে যেটা বোঝায়, এটা কল্পনা করা যায় যে সেখানে আজানও হচ্ছে না, নামাজ তো একদমই বন্ধ। এটা কেন হয়েছে বা কেন হয়েছিল এটা কিন্তু অজানা ছিল। 2015 থেকে 2019 সাল পর্যন্ত এই সময়টা এই মসজিদটা পুরোপুরি বন্ধ থাকে। এক ওয়াক্ত নামাজও সেখানে হয়নি, এক ওয়াক্তের আজানও হয়নি। 2019 সালে এই রাজীব ভাইদের এক সম্পর্কে তালই হয়, উনি মারা যান। তো ওনাদের বাড়ির পাশেই তার বাড়ি ছিল আর কি। তো ওনার জানাজায় অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে, তখন এই মসজিদে নামাজ আদায় করে অনেকেই। এরপর আবার নামাজ শুরু হয়ে যায়, যেটা এখনো বলবৎ আছে আর কি, যেটা এখনো চলছে। যখন নামাজ শুরু হয়ে যায় তখন ওই পরিবারের 2 ছেলে, আমরা সঙ্গত কারণে নাম বলছি না, নাম বললে হয়তো অনেকে চিনে যাবেন, তো তারা নাকি এই নামাজ কেন শুরু হলো মসজিদে এটা নিয়ে সমস্যা করে। দেখা যাচ্ছে তাদের বাড়ির পাশেই তো মসজিদ, তারাও তো এই মসজিদের হকদার, মসজিদ কমিটিতে তাদেরও পরিবারের লোকজন আছে, কিন্তু দেখা গেল যে তাদের যে একটা চাঁদা ধার্য ছিল যে মসজিদ চালানোর জন্য, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম বা পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য যে খরচগুলো লাগে আর কি, এটার তো একটা নির্দিষ্ট খরচ আছে। এটা তো গ্রামের 10 জন মিলেই এই খরচটা বিয়ার করতে হবে আর কি। তো তাদেরও কিন্তু একটা চাঁদা ধার্য করা ছিল, তারা এটা দিত না। এখন দেখা গেল এই টাকাটা যদি ঠিকঠাক মতো না দেয় তাহলে যিনি নামাজ পড়াচ্ছেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আছেন, ওনাদের বেতনটাও তো দেওয়াটা কঠিন হয়ে যায়, কারণ ওনাদেরকেও তো চলতে হবে 1 মাস 2 মাস, তারপরে এটা তো সম্ভব না। তাদেরকে বলা হলো যে আপনারা ঠিকঠাক মতো দেন না কেন, টাকাগুলা দিলে তো আমরা এই ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওনাদেরকে তো ঠিকঠাক মতো বেতনটা দিতে পারি, আমাদের অংশটা আমরা দিচ্ছি, আপনাদেরটা দেন। তারা এটা দেয় না। তারপর মসজিদ কমিটির বেশ কিছু নিয়ম কানুন ছিল যে আশেপাশে বাড়িঘর যেগুলো আছে, এই বাড়ির লোকজন এই মসজিদে নামাজ পড়তে আসবেন রেগুলার, কিন্তু ওই বাড়ির লোকজন আসতো না। এদিকে কিন্তু এভাবে সমস্যা চলছে। সেই যে 2 ছেলে, এনারা তো বড় হয়েছে, যে রতিন সাহেবের 2 ছেলে তারা বড় হয়েছে, বড় হয়ে এখন ঝামেলা করতেছে। এই যে একটা দীর্ঘ সময় ধরে এই রতিন সাহেবের 2 ছেলেরও বয়স হয়ে গেছে, ঝামেলার চিন্তা মাথা থেকে যায় না তাদের। এখন নতুন প্রজন্ম যারা আসেন, এই যে রাজীব ভাই যারা, ওরা চিন্তা করেন যে আসলে এত পুরনো ঝামেলা আমরা মিটিয়ে ফেলাটাই ভালো হবে, আমরা সবাই মিলেমিশে চলবো। তো তাদের সাথে আলাপ আলোচনায় বসেন, একটা সময় অনেক মিল হয়ে যায়, তারা ওনাদের বাড়িতে আসে, নিয়ে তাদের বাড়িতে যান। ওনাদের দুজনদের বাড়ির দূরত্ব কিন্তু মাত্র
4 ফিটের ব্যবধান, মানে তাদের যে বাড়ির যে সীমানা মাত্র 4 ফিটের ব্যবধানে কিন্তু আরেকজনের বাড়ি, মানে একজনের বাড়ির পিছনে আরেকজনের বাড়ি। এরপর রমজান মাস আসে, মসজিদে খতম তারাবির আয়োজন করা হয়। তারা কি করতো, এই মসজিদে আসতো না, তারা নিজের বাড়িতে একজন ইমাম রেখে সেখানে তারা নামাজ আদায় করত। একটা মসজিদ রয়েছে, সেই মসজিদের কমিটিরও তারা, অথচ তারা বাড়িতে একজন ইমাম রেখে তারাবির নামাজ আদায় করাচ্ছেন। বিষয়টা কেমন হয়ে যায় না? এটা তো বিষয়টা ভালো হয় না। একদিন এই রাজীব ভাই দেখেন তাদের এলাকারই এক ছোট ভাই মসজিদে না গিয়ে ওই বাড়ির দিকে যাচ্ছে। উনি জিজ্ঞেস করেন, কিরে তুই কোথায় যাচ্ছিস? বলে যে নামাজে যাচ্ছি। তা নামাজ যাচ্ছিস মসজিদে না গিয়ে কোন দিকে? বলে যে ওই বাড়িতে, ওখানে তো ইমাম সাহেব একটা রাখা হয়েছে, ওখানে নামাজে যাচ্ছি। তখন এই রাজীব ভাই বলেন যে দেখ, এই ধরনের কাজ কিন্তু ভালো না। তুই যদি মসজিদে না আসিস, বাসায় নামাজ পড়, সমস্যা নেই, কিন্তু আরেকজনের বাসায় কেন নামাজ পড়তে যাচ্ছিস? এখানে একটা মসজিদ আছে না, আমাদের গ্রামের একটা মসজিদ, এই মসজিদটাকে তো আবাদ করতে হবে। তোরা যদি এরকম করিস তাহলে আমরা কিভাবে মসজিদটা আবাদ করব? তখন সে কি করে, সে মসজিদেও যায় না, ওই বাড়িতেও যায় না, নিজের বাড়িতে চলে যায়। এই বিষয়টা কিন্তু রাজীব ভাই জানতেন না। উনি পরবর্তীতে মসজিদ কমিটিকে যখন বিষয়টা অবহিত করেন, তারা বিষয়টি দেখবেন বলে জানান। এরপর ওই পরিবারের যেই ছেলেরা ছিল, যারা বড় ছিলেন আর বয়স্ক, তাদেরকে ডাকা হয়। তাদেরকে ডাকলে বিশাল এক ঝগড়া বাঁধিয়ে দেয়, এমন এমন সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বলে। একটা পর্যায়ে এই রাজীব ভাইয়ের বাবা বলেন, ঠিক আছে, আপনারা মসজিদে যদি না আসেন তাতে আমাদের কিছু আসে যায় না, আপনারা আপনাদের মতো থাকেন, বাড়িতে নামাজ কালাম পড়েন, আপনাদের ইচ্ছা। এরপরে একটা অদ্ভুত মামলা করে বসে রাজীব ভাইয়ের বাবার নামে। সেটা হচ্ছে মসজিদ নাকি ভাঙা হয়েছে, এই মসজিদ ভাঙার মামলা। এটা তো খুব একটা সেন্সিটিভ ইস্যু। মসজিদ ভাঙা হয়েছে, একটা ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা হয়েছে। তো দেখা গেল যে মসজিদ ভাঙা হয়েছে, তার প্রমাণ কি, কে সাক্ষী দেবে? তাদের পরিবারের লোকজনই সাক্ষী, তারা একটা উল্টাপাল্টা প্রমাণ হাজির করাচ্ছে। কিন্তু এটা আসলে ধোপে টিকলো না, ধোপে টেকার কথাও না। এই বিষয়ে যখন কোনো একটা জুত করে উঠতে পারলো না, এরপরে কালো জাদু শুরু করে দিল আবার নতুন করে। 2021 সালের শেষের দিকে এই রাজীব ভাইয়ের মায়ের উপরে ভয়ঙ্কর কালো জাদু করা হয়। ওনার মা খেতে পারতেন না, একটি ছায়া দেখতে পেতেন। ওনার মা শুকিয়ে যাচ্ছিলেন দিন দিন। 2 মাসের মধ্যে ওনার মা পুরোপুরি বিছানায় পড়ে যান, পুরোপুরি চলাফেরার শক্তি হারিয়ে ফেলেন। 2022 সালে রাজীব ভাই বিয়ে করেন, 2022 সালের মাঝামাঝি সময়। রাজীব ভাই কিন্তু ওনার মাকে অনেক হুজুর কবিরাজ দেখিয়েছেন, ওনাদের পরিবার থেকে দেখানো হয়েছে, কোনোভাবে সুস্থ হচ্ছিলেন না। প্রায় 8 মাস পর অনেক দূরের এক কবিরাজের চিকিৎসা নেওয়ার পর আল্লাহর রহমতে ওনার আম্মু সুস্থ হন। এরপর শুরু হয় এই রাজীব ভাইয়ের উপরে কালো জাদু। তো ওনারা জানতেন যে ওই পরিবারের উপর ওই পরিবার থেকেই এই ধরনের কালো জাদুগুলো করা হচ্ছে, কিন্তু কোনো প্রমাণ না থাকায় কোনোভাবেই তাদেরকে ওনারা থামাতে পারছিলেন না। রাজীব ভাইয়ের শ্বশুরবাড়ি ফরিদপুর জেলায়। তো ওনার বিয়ে হয়েছে বেশ কয়েক মাস হয়ে গেছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হলো যে ওনার একটা বেবি নেবেন। তো এই ঘটনারও আরো প্রায় 4-5 মাস পর দেখা যাচ্ছে যে প্রেগনেন্সির লক্ষণ দেখা যায় ওনার স্ত্রীর মধ্যে। পরিবারের সবাই তো খুব খুশি। এর মধ্যে একটা চাকরিও পেয়ে যান রাজীব ভাই। ওনার পোস্টিং হয় রাজশাহীতে। রাজশাহীতে যাবার কিছুদিন পরে একটা দুঃসংবাদ আসে, সেটা হচ্ছে ওনার স্ত্রীর গর্ভের সন্তান পেটের ভিতরেই মারা গেছে কোনো এক অজানা কারণে। এটা শোনার পর কেউ আসলে মেনে নিতে পারবেন না। রাজীব ভাই হচ্ছেন ওনার মা বাবার একমাত্র ছেলে। ওনার অন্য বোনেরা আছে, কিন্তু ছেলে সন্তান একজনই। ওনার বোনেরা কান্নাকাটি করছে, ওনার মা কান্নাকাটি করছে, পরিবারের সবাই আসলে বিষয়টা নিয়ে খুবই কষ্টে আছেন। যাক, এটা তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ চান নাই। কিন্তু এরপর থেকে কোনোভাবেই ওনার স্ত্রী আর সন্তান সম্ভব হচ্ছিলেন না। অনেক চেষ্টা করেছেন, হচ্ছে না। এদিকে এই রাজীব ভাইয়ের মাথা ব্যথা, পেটে ব্যথা শুরু হয়েছে। আর ওনার স্ত্রীর সাথে কথা বলতে গেলেই কয়েক লাইন কথা বলার পরই ঝগড়া শুরু হয়ে যায়, অথচ এই ঝগড়ার কোনো কারণই নেই। একজন আরেকজনকে কোনোভাবেই সহ্য করতে পারছেন না, এমন একটা ভয়ঙ্কর অবস্থা। অনেক অশান্তিতে দিন কাটছিল। হঠাৎ করে কোনো কারণ ছাড়াই রাজীব ভাইকে ওনার চাকরি থেকে
বের করে দেয়া হলো। বেকারের মতো ঘুরছিলেন, তখন কোনো চাকরিও হচ্ছিল না। মানে হঠাৎ করে যে তোমার কালকে থেকে আর আশা লাগবে না, কারণ কি? কোনো কারণ নেই। কত জায়গায় উনি ইন্টারভিউ দিয়েছেন, চাকরি হচ্ছিল না। এর ভিতর আবার রমজান মাস চলে আসে। রোজার ঈদে ওনাদের বাসায় ওনাদের খালাতো বোন বেড়াতে আসে। সেই খালাতো বোনের বয়স হচ্ছে 10 থেকে 11 বছর। সে আগে কিন্তু কখনো এই বাড়িতে বেড়াতে আসেনি, ও বাড়ি প্রথম। 9 দিন কোনো সমস্যা হয়নি। 10ম দিন একটা বিয়ের প্রোগ্রামে ওনারা গিয়েছেন অনেক দূরে, তখন এই খালাতো বোন ওখানে ছিল। বাসায় অন্য লোকও ছিল, রাজীব ভাই ছিলেন না, উনি একটা প্রোগ্রামে গিয়েছেন আর কি। উনি সকালে বের হয়েছেন, দুপুরের দিকে রাজীব ভাইয়ের আম্মু ওনাকে কল করে বলেন যে বাবা রে, রিমি তো মারা গেছে, তাড়াতাড়ি আয়। এই খালাতো বোনের নাম ছিল রিমি। উনি তাড়াতাড়ি বাড়িতে এসে দেখেন ওনাদের বাড়ির ছাদে দরজার যে গ্রিল রয়েছে, গ্রিলের যে অংশ, সেখানে দড়ি লাগিয়ে রিমি আত্মহত্যা করেছে। এই বিষয়টা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। রাজীব ভাইয়ের আম্মু বলছেন যে রিমিকে তো একটু আগে দেখেছি এখানে খেলতে, এরপর তাকে দেখা যাচ্ছে না, এসে দেখি এই অবস্থা। রিমির আত্মহত্যা করার কি কারণ থাকতে পারে? ওর তো কোনো কারণই নেই, 10-11 বছর বয়সে একটা বাচ্চা মেয়ে। এরপরে তো বাড়িতে পুলিশ আসে। আর এই যে পাশের বাড়ির যেই লোক যাদের সাথে এই ধরনের একটা ঝামেলা ছিল, এই বাড়ির একজন লোক, সে উপযাচক হয়ে রাজীব ভাইয়ের নামে ধর্ষণ এবং হত্যা মামলা দায়ের করে। কিন্তু এর তো কোনো প্রমাণ নাই। কোনোভাবেই প্রমাণ করতে না পারার পর এই ধরনের মামলাগুলো রাজীব ভাইয়ের উপর তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। তবে সম্মানহানি হয়েছে, তারপরে টাকার তো অনেক, কি বলবো, অনেক টাকাই খরচ হয়ে গেছে। একটা রহস্য রয়েই গেল, রিমি কেন মারা গেল? ওখানে তো বাইরের লোক আসার কথা না। যখন এই ধরনের একটা কেস দেয়া হলো, পর ময়নাতদন্ত হয়েছে, ফরেন্সিক রিপোর্ট এসেছে, এই ধরনের কোনো কিছুই ছিল না। রিমির শরীরে কোনো ধরনের আঁচড়ের দাগও ছিল না। এটা আত্মহত্যা বলেই মনে হচ্ছিল। কিন্তু এতটুকু বা কেন আত্মহত্যা করবে? সে দিব্যি খেলাধুলা করছিল, হঠাৎ করে কেন সে ওখানে গেল? আর ওই জায়গাতে তার তো দড়ি পেঁচানোর কথাও না। আর বাড়িতে এমন কোনো মানুষ ছিল না যে এইভাবে দড়ি পেঁচিয়ে দেবে। তো যাই হোক, একটা দুর্ঘটনা এরকম হয়ে গেল, রিমি পৃথিবী থেকে বিদায় নিল। রাজীব ভাইয়ের সন্তানাদি হচ্ছে না, চাকরি হচ্ছে না, আয় উন্নতি নাই। যদিও বা ওনাদের পরিবার মোটামুটি সচ্ছল ছিল, পরিবার সুন্দরভাবে চলে যাওয়ার কথা, যতটুকু আয় হচ্ছিল পরিবারের, দেখা যাচ্ছে অভাব অনটন লেগেই আছে। খুব একটা বাজে সময় পার করছিলেন। এই রাজীব ভাইয়ের এক বন্ধু ওনাকে একটা আয়তুল কুরসি লেখা একটা ব্যানারের মতো দিয়েছিলেন, এটা একটা গিফট দিয়েছিলেন আর কি। তো রাজীব ভাই একবার কি করলেন, ঘর পরিষ্কার করতে করতে ওনার নজর গেল ছাদের ওই গ্রিলটার দিকে, যেখানে রিমি আত্মহত্যা করেছিল বলে ওনারা জানতেন। চিন্তা করলেন এখানে তো মেয়েটা মারা গেছে, এইখানে এই আয়তুল কুরসির ব্যানারটা টানিয়ে দিই। উনি যখন ঘর পরিষ্কার করছেন তখন কিন্তু সন্ধ্যার কিছু সময় পর, যখনই নাকি ওই ব্যানারটা টানিয়েছেন, সাথে সাথে মনে হলো ও পাশে ছাদের যে অংশ রয়েছে সেখানে 3-4 জন এমন ভাবে লাফালাফি দাপাদাপি ধস্তাধস্তি শুরু করেছে, মনে হচ্ছে ছাদ এখনই ভেঙে পড়বে। উনি ভয়ে ওখান থেকে দ্রুত নিচে নেমে আসেন। নিচে নামা যখন হয় আর কি, নিচে যখন নেমে আসেন তখন সবকিছু একে একে শান্ত হয়ে যায়। এরপর রাতের বেলা হলেই ছাদের উপর এরকম ধূপধাপ আওয়াজ শুরু হয়ে যেত। ভয়ে কেউ দিনের বেলাতেই ছাদে যাবার সাহস পেত না। এরপর একদিন ওনারা সবাই মিলে দাওয়াতে গিয়েছেন এই কাছাকাছি এক আত্মীয়ের বাড়িতে। তো সন্ধ্যার দিকে যাওয়ার জন্য বের হয়েছেন। যাওয়ার সময় বিশেষ করে এই যে রাজীব ভাই, উনি ওনার বাইক নিয়ে যাচ্ছিলেন আর কি। তো যাচ্ছেন তখন হঠাৎ করে ওনার কাছে মনে হলো একটা রানিং বাইক, কোন একটা শক্তিশালী জিনিস এমন শক্তি দিয়ে পেছন দিকে টান দিয়েছে। একটা রানিং জিনিস সামনের দিকে যাচ্ছে, সেটা যদি পেছন দিকে টান দেওয়া হয় তাহলে অবস্থাটা কেমন হতে পারে? বাইকটা রাস্তার পাশে পড়ে যায়। ওই সময় সামনে থেকে না পেছন থেকে একটা ট্রাক আসছিল, পেছন থেকে টান দেওয়া হয়েছিল, মনে হচ্ছিল এই টান দিয়ে ওই ট্রাকের চাকার নিচে ঢুকিয়ে দেবে। একটুর জন্য আল্লাহর রহমতে বেঁচে যান।
আবার গাড়িতে উঠে উনি স্টার্ট দেওয়ার চেষ্টা করেন, কোনোভাবেই গাড়ি স্টার্ট নিচ্ছিল না। প্রায় 1 ঘন্টা পর গাড়ি স্টার্ট নেয়। আবার রওনা করেছেন সে আত্মীয়ের বাসায়। 20 মিনিটের পথ 2 ঘন্টা লেগে গেছে এতটুকু পথে যেতে। ওই আত্মীয়ের বাড়ির কাছাকাছি গিয়েই নাকি হঠাৎ করে গাড়ির হেডলাইট অফ হয়ে যায়। আর যখন হেডলাইট অফ হয়ে যায় রাতের বেলা, কারণ আমরা আলোতে যখন থাকি হঠাৎ করে যদি চারদিকে অন্ধকার হয়ে যায়, ওই অন্ধকারটা কিন্তু চোখে সয়ে যেতে কিছুটা সময় লাগে। হঠাৎ করে আলোকিত একটা জায়গা অন্ধকার হয়ে গেছে, উনি তো বুঝতে পারেন নাই, সামনে একটা গাছের সাথে বাইক বাদিয়ে দিয়েছেন। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি আল্লাহর রহমতে। আত্মীয়ের বাড়িতে আবার গেছেন, তো আবার যখন ওখানে যাওয়া হয়, অনেকের সাথে কথাবার্তা হয়, তখন এই ধরনের ঘটনাগুলো আসলে ওইভাবে উনি শেয়ার করেন নাই। খাওয়া দাওয়ার পরে উনি ওই আত্মীয়ের বাড়ির যে ব্যালকনি আছে ওইখানে গিয়েছেন। হঠাৎ করে একটি গরম বাতাস ওনার গায়ে লাগে। তখন উনি দেখতে পান একটি নারী ছায়ামূর্তি, মনে হলো খুব দ্রুত ওনার সামনে থেকে সরে গিয়ে গভীর অন্ধকারে মিলিয়ে গেল। উনি তখন রুমে চলে যান, ভয়ে কাউকে কিছু বলেননি। ওই রাত্রে কিন্তু উনি ওই বাড়িতেই ছিলেন। রাত্রে ঘুমানোর সময় উনি আর ওনার মামার চাচাতো ভাই, যার বয়স ওনার মতোই, ওনারা দুজন ঘুমাচ্ছেন একসাথে। তো জানালার পাশে ওনারা ঘুমিয়েছেন, অর্থাৎ জানালার পাশে যে খাট থাকে, খাট তো সাধারণত জানালার পাশেই পাতা হয় আর কি। তো উনি জানালার পাশে, অর্থাৎ রাজীব ভাই জানালার পাশে, আর ওনার যেই মামার চাচাতো ভাই, সম্পর্কে ওনারও মামা হয় আর কি, তো সেই মামা ওনার পাশে। রাত আনুমানিক 1:30 কি 1:45 এরকম একটা সময় আর কি। হঠাৎ করে ঘুমের মধ্যে রাজীব ভাই ফিল করলেন তার একটা হাত কেউ প্রচন্ড জোরে চেপে ধরেছে। শুধু চেপে ধরেছে না, হাত ধরে প্রচন্ড জোরে হেঁচকা টান দিচ্ছে জানালার বাইরে থেকে। ওনার তো ঘুম ভেঙে যায়। উনি দেখেন ভয়ঙ্কর একটা দৃশ্য, মনে হচ্ছে কোন একটা নারী অবয়ব ওনার হাত চেপে ধরে বাইরে থেকে টানছে। ওনার বডি মনে হচ্ছে এই জানালার শিক গলিয়ে বাইরে নিয়ে যাবে। তো উনি তো চিৎকার চেঁচামেচি করছেন, ওনার পাশে থাকা ওনার মামা, উনি উঠে দেখেন সেম জিনিস, কোন একটা অবয়ব ওনার হাত ধরে টানছে। উনি যখন এটা দেখেছেন, ওই মামাও চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। দুইজনের চিৎকার চেঁচামেচিতে যখন বাড়ির অনেকের ঘুম ভেঙে গেছে, তখন নাকি ওই ছায়ামূর্তিটা ওনার হাত ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে মনে হলো অন্ধকারে মিলিয়ে গেল। উনি তো ভয় অজ্ঞান হয়ে গেছেন। তারপর যেটা হয়, ওই রাতটা আর কোনো সমস্যা হয়নি। পরের দিন ওই বাড়ির সবাইকে তো সব ঘটনা খুলে বলেছেন, ওই রাত্রেও বলেছেন। পরের দিন বাসায় ফেরত আসেন, ফেরত এসে দেখেন আর একটা ভয়ঙ্কর ঘটনা। ওনার রুম, অর্থাৎ রাজীব ভাইয়ের রুম, এই রুমের যে মেঝে রক্তে ভেসে যাচ্ছে। মনে হচ্ছে 3-4টা গরু জবাই করলে যেরকম রক্ত হয় ওই রকম রক্ত। এত রক্ত কোত্থেকে এলো? কে এসে এই রক্ত রেখে গেল? ভয়ে তো এবার সবাই নড়ে চড়ে বসেন যে এটা তো খুবই অস্বাভাবিক জিনিস হচ্ছে। ঠিক করা হয় যে ভালো একজন হুজুরকে ডেকে নিয়ে আসা হবে, বাড়ি বন্ধ করানো হবে, দোয়া করানো হবে। তো পরের দিন এই রাজীব ভাইয়ের আব্বা উনি একজন হুজুরকে নিয়ে আসেন। উনি ইমামতির পাশাপাশি ঝাড় ফুঁক টুকটাক কবিরাজি পারতেন। উনি নাকি ঘরে ঢুকেই বলেন, সর্বনাশ, এই বাড়ি তো জিনেদের আস্তানায় পরিণত হয়েছে। তখন হুজুর বলেন যে যেটা দেখছি আজকে কিছু হবে না, কালকে আসবো লোক নিয়ে। তো হুজুর তখন চলে যান। পরদিন আসেন 4 জনকে সাথে নিয়ে, ঘর বন্ধ করে দেন। এরপর উনি বলেন, রিমি নামের যে মেয়েটা এখানে আত্মহত্যা করেছিল, আসলে সে আত্মহত্যা করেনি। মূলত এই রাজীবের উপরে ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছিল। তাকে মারার জন্য একটা ভয়ঙ্কর জিন চালান করা হয়েছে। আর পরিবারের সবার শরীর বন্ধ করে রাখার কারণে বড় কোনো ক্ষতি করতে পারতেছে না। এদিকে তারও সময় ফুরিয়ে আসছে, তার একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল, এই সময়ের মধ্যে তাকে এই কাজটি করতে হবে। এই পরিবারের কোনো একজনকে মারতেই হবে। কারো যখন খুঁজে পাওয়া যাচ্ছিল, তখন এই রিমি নামক মেয়েটা, সে যখন খেলছিল, তাকে একটা মায়াজাল সৃষ্টি করে ছাদের এই অংশে নিয়ে আসা হয়। এবং ওই জিনটাই নাকি নিজেই দড়ি পেঁচিয়ে তার গলায় পরিয়ে দিয়ে নির্মমভাবে ফাঁস দিয়ে হত্যা করেছে। আর এই কাজগুলো যারা করিয়েছে তারা এই রাজীব ভাইদেরই প্রতিবেশী। ওনারা তো আগে থেকেই বিষয়গুলো জানতেন, আগে থেকেই অবগত থাকায় সবার সন্দেহটাই আসলে সত্যি হয়ে যায়। ওনারা অনেকবার তাদেরকে না করেছেন। তারা বলেছিলেন যে বহু পুরনো ঝামেলা, এগুলো নিয়ে এখন আমরা শত্রুতা না করি, এসব কাজ বাদ দেন আপনারা। তারা স্বীকার করে না এগুলো। এরপর কেটে যায় আরো প্রায় 10-15 দিন। উনি শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্য
নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন বাইকটা নিয়ে। কোনো সমস্যা ছাড়াই প্রায় শ্বশুরবাড়ির কাছাকাছি এসে আবার সেম ঘটনা। এবার পেছন থেকে টেনে ধরে না, মনে হলো পাশ থেকে কেউ ধাক্কা দিয়ে গাড়ি সহ রাস্তার পাশে ফেলে দেয়। তখন ওনার শরীরের বিভিন্ন জায়গায় কেটে ছিলে যায়। যাক, আবার বাইকটা নিয়ে ওনার শ্বশুরবাড়িতে পৌঁছেছেন। এর 2 দিন পরের ঘটনা, ওনার শালিকা, ওনার স্ত্রী এবং শ্বশুরবাড়ির আরো 3-4 জন বাড়ির পাশে ধান ক্ষেতের পাশে যে মাচা বানানো থাকে আর কি, বাঁশ দিয়ে তৈরি মাচা, বেঞ্চের মতো অনেকটা, বেশ চওড়া থাকে। বেঞ্চ তো চিকন থাকে, এই মাচাগুলো বেশ চওড়া থাকে আর কি। তো ওই মাচার উপরে দেখা যাচ্ছে অনেকেই বসে গল্প গুজব করেন। তো ওখানে ওনারা বসেছিলেন আর কি। বেশ ঠান্ডা বাতাস ছিল, দুপুরের দিকে ওখানে গিয়েছেন তো গরম ছিল, তখন চিন্তা করে একটু ঠান্ডা বাতাস খাই। তো এই যে রাজীব ভাই ধান ক্ষেতের যে সাইডটা আর কি, বেঞ্চের ওই সাইডে বসা আর কি, অন্যরাও গল্প করছে। হঠাৎ করে রাজীব ভাই ফিল করলেন একটা দমকা বাতাস ওনার শরীরের পেছন দিকে এসে এমন ভাবে ধাক্কা দিল যে উনি ওই যেই মাচা থেকে প্রায় 5 থেকে 6 হাত দূরে ছিটকে পড়েছে। মনে হলো ওনাকে কেউ ধরে নিয়ে আছাড় দিয়ে ফেলে দিয়েছে এখানে। এটা কিন্তু সবার সাথেই মানে যে ঘটেছে বিষয়টা এরকম না, শুধু ওনার সাথে ঘটছে, কিন্তু সবাই এটা প্রত্যক্ষ করেছেন। সাল 2024, উনি বেকার। ওনার বাবার আয় উপার্জন আছে, টাকা পয়সা আছে, যার কারণে কোনো মতে ওনারা চলতে পারছিলেন। তবে উনি একজন উপার্জনক্ষম ব্যক্তি, ওনার স্ত্রী আছে, বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন। খুব খারাপ লাগে তো আসলে। তাহাজ্জুদের নামাজ পড়ানে কান্নাকাটি করতেন আল্লাহর কাছে। 2025 সালের শেষের দিকে উনি একটি খুশির সংবাদ পান, উনি আবার বাবা হতে চলেছেন। তখন 7-5 না ভেবে দ্রুত ওনার স্ত্রীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ওনার ভয় ছিল কোনোভাবে যেন এই বাচ্চাটার ক্ষতি না হয়। আল্লাহর কি ইচ্ছা, 2 মাস পর ওনার একটা চাকরি হয় আলহামদুলিল্লাহ। 6 মাস খুব ভালোভাবেই কেটে যাচ্ছিল। 6 মাস পর একটি সমস্যা হয়, ওনার স্ত্রী অনেক অসুস্থ হওয়ার পর বরিশালের সাগরদী হসপিটালে নিয়ে গেলে তারা নানান চিকিৎসা করে, খুব দামি কিছু ইনজেকশন নেওয়ার জন্য বলা হয় আর কি। তো এটা কিন্তু তখন যখন ওনার স্ত্রীর গর্ভের সন্তানের বয়স, অর্থাৎ ওনার 9 মাসের কাছাকাছি প্রেগনেন্সি টাইম এরকম আর কি। কারণ যখন ওনারা বুঝতে পেরেছেন যে ওনার গর্ভে সন্তান রয়েছে, এটা বুঝতে পারার কিছুদিন পর আর কি তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন আর কি। তো এর মধ্যে তো এই 6 মাস আর আগের সময়টা, এটা মিলিয়ে প্রায় 9 মাসের কাছাকাছি একটা সময়। তো ডাক্তার তখন জানালেন একটা পর্যায়ে, বিশেষ করে ইনজেকশনগুলো দেওয়ার পর ওনার স্ত্রী কিছুটা যখন সুস্থ বোধ করেন, ডাক্তার বলেন যে দ্রুত ইমার্জেন্সি সিজার করাতে হবে, তা না হলে সমস্যা হবে। এদিকে ওনার কাছে তো টাকা নাই। তখন ওনার বাবা ওনার ব্যাংকের যে এটিএম কার্ড ছিল এটা দিয়ে বলেন যে যত টাকা লাগে খরচ করো, আল্লাহ ভরসা, কিন্তু এবারে সন্তানের জন্য ক্ষতি না হয় আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। চিকিৎসার কোনো ত্রুটি রাখা যাবে না। তা আলহামদুলিল্লাহ ওনার টুইন বেবি হয়, দুটোই ফুটফুটে কন্যা সন্তান। তো এর মাঝে কিন্তু তেমন ধরনের কোনো সমস্যা না হলেও মাঝে মাঝে ওনার রুমে কারো উপস্থিতি উনি খেয়াল করতেন প্রায় সময়ই। আর ওনার যে পেট ব্যথা, মাথা ব্যথা, কাজে মন বসে না, এটা কিন্তু এখনো যে রয়েছে বিষয়টা এরকম না। তবে এর মধ্যে একজন রাকির কাছে গিয়েছিলেন। সেই রাকির কাছে যাওয়ার পর জানতে পারেন যে ওনাদের পুরো পরিবারের উপর বেশ কিছু কালো জাদু করা হয়েছে। ওনার মায়ের উপরে করা হয়েছে, তারপর রাজীব ভাইয়ের উপরে করা হয়েছে, আর এগুলো ওই প্রতিবেশীরাই করছে। এরপর উনি যে ধরনের ঝাড়ফুঁক করার দরকার ঝাড়ফুঁকগুলো করে দেন। এরপর থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, তবে খুব সাবধানতার সাথে দিন পার করতে হবে এমনটাই জানিয়ে দিয়েছেন। এরপর থেকে অনেকটাই ভালো আছেন, তবে এখনো যে পুরোপুরি সুস্থ বিষয়টা এরকম না। তবে নতুন করে কালো জাদু করে যেন ক্ষতি করতে না পারে, এই জন্য যে ধরনের আমলগুলো করার দরকার সেই আমলগুলো ওনারা জারি রেখেছেন বলে জানিয়েছেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে কিন্তু দুটো ব্যাপার রয়েছে। এক, সেটা হচ্ছে যে অনেক কালো জাদুগুলো কিন্তু আত্মীয় স্বজন তো করছেই, প্রতিবেশীরাও করছে। জায়গা জমি নিয়ে ঝামেলা, আরো বিভিন্ন ধরনের ব্যাপার তো থাকেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, যখন এই ধরনের সমস্যা তৈরি হয়েছে, সমাধান হচ্ছে না, তখন
আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করলে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা দিয়ে কিন্তু এই ঝামেলা দূর করে দিয়েছেন। এরকম ঘটনা অনেক রয়েছে। যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন, কোনো সমস্যা মানে সমাধানই হচ্ছে না, সমস্যাগুলো চলছেই, কোনো সমাধান নাই, তো তাদের জন্য পরামর্শ যে রাকির পেছনে না ছুটে অন্তত ফজরের নামাজের আগে, তাহাজ্জুদের যে ওয়াক্তটা থাকে ফজরের আজানের আগে, ওই সময় আল্লাহ তাআলার দরবারে আমরা যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাই, তখন কোথায় থাকবে জাদুটোনা, কোথায় কি, আল্লাহ তাআলা তার নিজ রহমত দিয়ে আমাদেরকে হেফাজত করবেন। এটা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, আর নিশ্চয়ই আল্লাহ তাআলার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। হ্যাঁ, জাদুটোনা কাটানোর জন্য আমরা শরীয়তসম্মত রুকিয়া করব, এটা সত্য, কিন্তু তাদের উপর পুরোপুরি নির্ভর না হয়ে আল্লাহ তাআলার কাছে নিজেদেরকে সুপর্দ করতে হবে। প্রিয় লিসেনার, এটা কিন্তু আমাদের দেশের ঘটনা না, এটা পাকিস্তানের ঘটনা। মিঠু মাঝি ভাই যেখানে চাকরি করছেন, ওনার সাথে আরো বেশ কয়েকজন কলিগ রয়েছেন। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে রাকিন, যার বাড়ি হচ্ছে ফিলিপাইনে, আর একজনের নাম গুইদো, আলবেনিয়াতে তার বাড়ি, আর তিনজন রয়েছেন তাদের বাড়ি পাকিস্তানে। এই তিনজনের মধ্যে একজনের নাম হচ্ছে আসিফ আকবর, আরেকজনের নাম গহর, আরেকজনের নাম হচ্ছে আসলাম। ঘটনাটি মূলত যিনি বলেছেন তিনি হচ্ছেন এই আসিফ আকবর ভাই। তার পুরো নাম হচ্ছে আসিফ আকবর বেলুচ। তাদের মূল বাড়িটা বেলুচিস্তানে হলেও ওনারা কিন্তু দীর্ঘদিন ধরে রয়েছেন পাকিস্তানের করাচির শেখপুরাতে। তো এখানে বেশ কয়েকটি ঘটনা রয়েছে। এই আসিফ আকবর ভাইয়ের যিনি ছোট ভাই, তার নাম হচ্ছে আলী আকবর বেলুচ। প্রথম ঘটনাটা এই আলী আকবর বেলুচের সাথে তার মায়ের, অর্থাৎ আসিফ আকবরের মায়ের সাথে তার ছোট ভাইয়ের একটা ঘটনা। এটা সাল 1993-94। তখন আলী আকবর ভাইয়ের বয়স হচ্ছে 2 বছর, ম্যাক্সিমাম 2.5 বছর। একদিন এশার নামাজের পর, যেহেতু 2-2.5 বছর বয়স, বাচ্চা মায়ের কাছে ঘুমায়, তো একদিন এশার নামাজের পর এই আলী আকবর বেলুচ যিনি মায়ের কাছে ঘুমিয়ে আছেন, তো মাও ঘুমিয়ে আছেন। হঠাৎ করে ওনার মায়ের ঘুম ভেঙে যায়। উনি দেখেন যে এই যে আলী আকবর যিনি, উনি হেঁটে হেঁটে ওয়াশরুমের দিকে যাচ্ছেন। ওনাদের ওয়াশরুমটা তো অ্যাটাচ ওয়াশরুম আর কি, ঘরের বাইরে না। উনি চিন্তা করেন কি ব্যাপার, বাচ্চাটা একা একা হেঁটে হেঁটে ওয়াশরুমের দিকে যাচ্ছে, পা পিছলে তো পড়ে যেতে পারে। উনি দৌড়ে গিয়ে ওনার সন্তানের হাতটা চেপে ধরেছেন। তখনই ঘটে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই আলী আকবর বেলুচ ঘুরে ওনার মায়ের মুখে এমন এক চড় দিয়েছে, এক চড় খেয়ে চোখ বন্ধ করে ফেলেছেন এবং মুখের উপর হাত দিয়েছেন। হাত দেওয়ার পর যখন চোখ খুলেছেন, খুলে দেখেন যে আলী আকবর বেলুচ সেখানে নাই। নিশ্চয়ই তাহলে বিছানায় আছে। বিছানার দিকে তাকিয়ে দেখেন আলী আকবর বেলুচ বিছানাতেও নাই। ঘরের দরজার দিকে তাকিয়ে দেখেন ঘরের দরজা বন্ধ। তাহলে উনি যে বাচ্চাটিকে নিয়ে শুয়েছিলেন, এই বাচ্চাটা কে, কোথায় গেল? উনি দ্রুত দরজা খুলেছেন। দরজা খুলে দেখেন আর একটা অদ্ভুত দৃশ্য। আলী আকবর বেলুচ তার বাবার সাথে বাড়ির উঠোনে খেলাধুলা করছে। উনি তো মুখে হাত দিয়েই ওনার হাজবেন্ডের কাছে গেছেন যে, আচ্ছা তুমি কি ওকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসছিলা? কিন্তু ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ। তখন ওনার হাজবেন্ড বলছেন যে, না তো আমি তো বাইরে বের করেন না, আমি তো বেশ অনেকক্ষণ ধরেই বাচ্চাটার সাথে খেলছি। তখন সব ঘটনা খুলে বলেন এই ঘটনা। তখন ওনার হাজবেন্ড বলে, ঠিক আছে তোমার মুখের উপর থেকে হাতটা সরাও তো। হাত সরানোর সাথে সাথে এই আসিফ আকবরের বাবা চমকে ওঠেন যে কি, কারণ হচ্ছে মুখের উপরে এমন চিহ্ন হয়ে আছে। কারণ পাকিস্তানের যারা বাসিন্দা তা তো অনেক উঁচু লম্বা, তাদের মুখের গড়নটাও বেশ বড় সড়ো হয় আমাদের বাংলাদেশিদের থেকে আর কি। মুখের এক পাশে মনে হচ্ছে অনেক লম্বা লম্বা দাগ এমন ভাবে বসে গেছে যে মুখের কয়েকটা জায়গায় ফেটে রক্ত বের হচ্ছে। মানে এত জোরে চর 2-2.5 বছরের বাচ্চা কখনো কাউকে দিতে পারে? আর হাতের যে চিহ্ন, এটা মোটেও কোনো
ছোট মানুষের হাতে চিহ্ন না, মনে হচ্ছে তাদের যে হাত, এই হাতগুলো তো অনেক বড় বড়, তাদের যে পাঞ্জাটা, এর থেকেও মনে হচ্ছে বড় পাঞ্জা দিয়ে তার মুখের উপর আঘাত করা হয়েছে। তাহলে এই ঘটনাটা কে ঘটালো? ওনার বাচ্চা তো বাইরে বাবার সাথে খেলছে, ওখানে আসলে কে ছিল? নিঃসন্দেহে বোঝা যায় ওইটা কোনো মানুষ ছিল না। তো এটা তো গেল একটা ঘটনা। এরপরে আসি আর একটা ঘটনায়। এই ঘটনাটির প্রত্যক্ষদর্শী এই আসিফ আকবর বেলুচ ভাই নিজেই। আর একটা কথা বোঝার জন্য বলে রাখি, আসিফ আকবর বেলুচ ভাই উনি কিন্তু উর্দুতে ঘটনাটি মিঠুবাজি ভাইকে বলেছিলেন আর কি। আর এটা আমরা এখন বাংলায় বলছি বোঝার সুবিধার্থে। তো আসিফ আকবর ভাই উনি একদিন দুপুর আনুমানিক 1-1:30 বাজে, ওনাদের ওখানে চাপকল রয়েছে। পাকিস্তানে এক ধরনের বিশেষ চাপকল রয়েছে, আমাদের বাংলাদেশেও যে ধরনের চাপকল রয়েছে ওখানেও চাপকল রয়েছে, আমাদের চাপকলের কাছাকাছি এরকম দেখা যায় আর কি। তো ওখানে দেখা যাচ্ছে যে পানির তো সংকট রয়েছে যে জায়গাগুলোতে, ওখানে অনেক গভীরভাবে পাইপগুলো বসানো হয় বেশ শক্তপোক্ত করে। আর এইটার যে মেঝেটা অনেক শক্ত করে তৈরি করা হয়। তো উনি গিয়েছেন চাপকলে পানি খাওয়ার জন্য। ওই সময় নাকি এমন গরম পড়েছে, প্রায় 45 কি 46 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এরকম প্রচন্ড গরম পড়েছে। তো উনি চাপকলে ওখানে গিয়েছেন পানি চেপে পানি খাবেন। এই জন্য উনি যখন চাপকলের ওখানে গিয়েছেন তখন দেখেন এক অদ্ভুত দৃশ্য। চাপকলের নিচে অদ্ভুত আকারের একটা পাত্র আছে, যে পাত্রে পানি ভরা হচ্ছে, আর চাপকলের যেই হ্যান্ডেল যেটা, এটা একা একাই চাপ দিচ্ছে আর পানি পড়ছে ওই দিক দিয়ে, যেখান দিয়ে পানি বের হয়। এটা উনি দেখছেন, উনি কাউকে দেখতে পাচ্ছেন না যে কে চাপ দিচ্ছে, কিন্তু পানি পড়ছে। উনি কিন্তু বিষয়টা বুঝতে পেরেছেন ঘটনাটা কি। এই ঘটনাটা যখন হয় তখন ওনার বয়সও খুব বেশি না, অথবা 14-15 বছর এরকম আর কি। উনি তখন খুব সুন্দর একটা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওনাদের যেটা ভাষা, ওই ভাষায় উনি বলছেন যে আমি কি এক গ্লাস পানি খেতে পারি। এটা বলার সাথে সাথে নাকি ওই চাপ দেওয়া বন্ধ হয়ে গেল। বিষয়টা এরকম যে কেউ একজন চাপ দিচ্ছিলেন, তখন আমি গিয়ে বললাম যে আমি কি এক গ্লাস পানি চেপে খেতে পারি, তখন তিনি ওখান থেকে সরে গেলেন, আমি চাপ দিয়ে পানি খেলাম। বিষয়টা এরকম মনে হলো, তাকে অনুমতি দেয়া হলো। উনি তখন যেটা করলেন তা হচ্ছে যে উনি ওই যেই আর একটা পাত্র আছে ওইটাকে আর টাচ করেন নাই। উনি এমনভাবে পানি চাপ দিয়ে নিয়েছেন, ওনার গ্লাসের পানিটাও যেন উপচে ওই পাত্রের মধ্যে না পড়ে, মানে এইভাবেই নিয়েছেন। তারপর ওখান থেকে সরে আসেন, এরপর ওখান থেকে দ্রুত চলে যান। আবার কি চাপকলের চাপ হচ্ছিল কিনা, পানি পড়ছিল কিনা, এটা উনি দেখেন নাই। তো এরপরে আসি আর একটা ঘটনায়, তারপর আমরা মূল ঘটনাতে যাব আর কি। এটা একটা ছোট ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল আসিফ আকবর বেলুচ ভাইয়ের চাচার সাথে। তো ওনার চাচারা কিন্তু কৃষিকাজের সাথে যুক্ত। তো ওনারা মাঝে মাঝে যেটা করেন সেটা হচ্ছে পাহারা দেয়া বা বিভিন্ন জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য একদম চৌকি ব্যবহার করেন, কিন্তু সেই চৌকির উপর কিন্তু বাঁশের কোনো ফালিও বসানো হয় না বা কোনো কাঠ বসানো হয় না। 4 কোণা এবং 4টা পায়া বিশিষ্ট এই চৌকির মাঝখানে পাট দিয়ে তৈরি বা দড়ি দিয়ে তৈরি এক ধরনের প্যাচ দেয়া হয়, যেটা আসলে অনেকটা ফোমের মতো কাজ করে। বিভিন্ন জায়গায় দেখা যায়, হসপিটালে এরকম আছে, তারপর বিভিন্ন ব্যারাকগুলো, আর্মির ব্যারাক, আনসার ব্যারাক, পুলিশের ব্যারাকগুলো, এগুলোতে কিন্তু এই ধরনের খাটের ব্যবহার রয়েছে। স্পেশালি ক্যান্টনমেন্টগুলোতে এগুলোর বেশি ব্যবহার রয়েছে। তো এইগুলো কিন্তু পাকিস্তানের পাঞ্জাব, বেলুচ, তারপরে ভারতেরও বেশ কিছু জায়গায় যারা কৃষিকাজ করেন ওনারা এই জিনিসগুলো ব্যবহার করেন। এগুলো হালকা হয়, খুব শক্ত হয়, অনায়াসেই এক জায়গা থেকে আরেক জায়গায় ওনারা কাঁধে করে সরিয়ে নিয়ে যেতে পারেন। তো উনি রাতের বেলা ফসলের ক্ষেত পাহারা দেওয়ার জন্য, খুব বেশি সময় পাহারা দেবেন না, খাওয়া দাওয়া করে চিন্তা করেন ঘন্টাখানিক পাহারা দিই। তো উনি একটা গাছের নিচে ওনার ক্ষেতের পাশে ওনার এই চৌকিটা বিছিয়ে এটার উপর শুয়েছেন। তো বেশ ঠান্ডা বাতাস বইছিল, একটু ঘুম ঘুম ভাবও চলে আসছে। হঠাৎ করে মনে হলো কেউ একজন ওনার গোফ ধরে টান দিচ্ছে। ওনার আবার গোফ ছিল পাকানো গোফ আর কি, বেশ বড় গোফ। মনে হচ্ছে কেউ গোফের এই মাথা ধরে একবার টান দেয়, ওই মাথা ধরে টান দেয়, আবার দাড়ি ধরে টান দেয়, কান ধরে টান দেয়, চুল ধরে টান দেয়, পাগড়ি ধরে টান দেয়, আবার পায়ের নখ ধরে টান দেয়। তো এরকম করছে আর কি। তো উনি বেশ বিরক্ত হলেন, চিন্তা করলেন ওনার কোনো বন্ধু বান্ধব মনে হয় মজা করছে। তাকিয়ে দেখলেন কেউ নেই। তো একটা পর্যায়ে উনি বিরক্ত হয়ে গালিগালাজ শুরু করছেন।
মানে এমন গালিগালাজ যে বেটা সাহস থাকলে সামনে আয় তো, এরকম বিরক্ত করিস কেন, দেব মায়ের এরকম কথাবার্তা বলতেছেন আর কি। তখন হঠাৎ করে গম্ভীর কণ্ঠে একটা আওয়াজ ভেসে আসে। এই আওয়াজটা যদি আমরা বঙ্গানুবাদ করি বিষয়টা এরকম হয় যে ইফরিদের সন্তান আমি, আর একবার যদি একটা কটু কথা বলিস তোকে এখানে জীবন্ত পুঁতে ফেলবো। যখনই এই কথা উনি শুনেছেন উনি তো এখান থেকে উঠেই দিয়েছেন দৌড়ে, সর্বনাশ, এই কিসের খপ্পরে পড়ছি। পরবর্তীতে একজন ভালো আলেমের সাথে এই বিষয়ে যখন যোগাযোগ করা হয় উনি বলেছিলেন যে সত্যিও এখানে খুবই শক্তিশালী এই জিন গোত্র, যারা ইফরিত শ্রেণীর জিন, এদের একটা বাচ্চা আসছিল এখানে, সে এসে তোমার সাথে খেলাধুলা করছিল, তখন তুমি কটু কথা বলছো, ও যদি খালি আর একবার তোমার মুখ থেকে একটা কটু কথা শুনতো তোমার আর ওখান থেকে বেঁচে ফেরা হতো না। যাই হোক, এই ঘটনাটা এ পর্যন্তই, এরপরে ওনার সাথে আর কোনো কিছু হয়নি। এবার আসি ওনার মূল ঘটনায়, এটাকেই মূল ঘটনা হিসেবে ধরছি আর কি। এই ঘটনাটি ঘটেছিল এই আসিফ আকবর বেলুচ ভাইয়ের খুবই কাছের বন্ধু, যার নাম হচ্ছে ওমর বেলুচ। তো এই ওমর ছোটবেলা থেকেই অত্যন্ত দুঃসাহসী, সাহসী বলবো না, দুঃসাহসী, ভয় ডর তার মধ্যে কিছুই নেই ছোটবেলা থেকেই। তো সময়টা ওই সময়ে এরকম অনুমান করা হয় 2002 সাল 3 সাল এরকম আর কি একটা সময় আর কি। সে এতটাই ডেয়ারিং, যেখানে কেউ যাতে ভয় পায় সেখানে ওমর চলে যাবে, সে বাজি ধরে যাবে। এই যে ওনাদের যে বাড়ি করাচির শেখপুরা নামক স্থান, এই শেখপুরাতে অনেক বড় একটা কবরস্থান রয়েছে। এই কবরস্থানের অনেকগুলো গেট, 15-20টা গেট রয়েছে, একটা গেট থেকে আর একটা গেটের দূরত্ব রয়েছে। আমাদের ঢাকাতে যেমন আজিমপুর কবরস্থান দেখি, এটারও কিন্তু বেশ কিছু গেট রয়েছে। দেখা যাচ্ছে যে এটার ফ্রন্ট সাইডে 2টো গেট দেখা যায়, আবার একদম নিউ মার্কেট সাইডে একটা গেট দেখা যায়। আবার দেখা যাচ্ছে যে আমরা যদি এই রায়ের বাজার বদ্ধভূমির কাছে যে এই কবরস্থানটা রয়েছে, এর আবার অনেকগুলো গেট রয়েছে। ঠিক তেমনি ওই কবরস্থানটা অনেক বড় ছিল, 15-20টা গেট রয়েছে। একটা গেট থেকে আর একটা গেটের দূরত্বও মোটামুটি বেশ ভালোই বলতে হবে। ওই কবরস্থানে রাতের বেলা, বিশেষ করে এশার নামাজের পর যে কেউ যেতে ভয় পায়। তবে হ্যাঁ, কেউ যদি কোনো লাশ দাফন করতে যায়, তার সাথে আত্মীয় স্বজন যায়, তারা দাফন কাফন করে চলে আসে। কিন্তু থাকে না অতি উৎসাহী কিছু লোক, যারা কবরস্থানে রাতের বেলা যায়, ঘোরাঘুরি করে, তারপর কবরস্থানে গিয়ে তাবিজ কবজ গেড়ে চলে আসে ব্ল্যাক ম্যাজিক করার জন্য, থাকে না এই টাইপের লোক। তো যারাই এই উদ্দেশ্যে এই কবরস্থানে যায়, গেলেই নাকি হাড় চাবানোর শব্দ পাওয়া যায়, মানে অকারণে যেই গেছে লাশ দাফন সংক্রান্ত কাজ ছাড়া, তারাই এই ধরনের শব্দ শুনতে পেয়েছে, অনেক ভয়ও পেয়েছে। এই জন্য লাশ দাফন করা ছাড়া রাতের বেলা কেউ সাধারণত ওই কবরস্থানে যায় না। এমনটা না ওটা পরিত্যক্ত কবরস্থান, ওখানে সবসময়ই কবর হচ্ছে, এখনো হচ্ছে। তো এই যে ওমর, এই ওমরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় ওনার বন্ধু বান্ধবরা, এই যে আসিফ আকবর বেলুচ ভাই সহ আরো 8-10 জন বন্ধু বান্ধবরা এই ওমরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সেটা হচ্ছে রাতের বেলা তুই ওই কবরস্থানে ঢুকতে পারবি? উনি বলেন এই আর এমন কি, যদি ঢুকতে পারি তাহলে কি করবি, কি খাওয়াবি বল। তখন ওনাদের ওই এলাকার বিখ্যাত একটা খাবার, ওনারা ওটাকে কড়াই গোশত বলেন আর কি, এমনটাই জানিয়েছেন। এটা ওনাদের একটা রিজিওনাল খাবার, মানে আঞ্চলিক খাবার আর কি, বিশেষ পদ্ধতিতে ওটা ওনারা তৈরি করেন। তো এই জিনিসটা খাওয়াতে হবে তাকে, যদি উনি এটা করে আসতে পারেন। তো ঠিক আছে, চলে গেছেন। রাত কিন্তু তখন যে অনেক, বিষয়টা এরকম না, এই এশার নামাজের পর, তখন রাত আনুমানিক কয়টা বাজে, হয়তো বা 9টা এরকম। চারদিকে আলো আছে, ল্যাম্প পোস্ট রয়েছে, কবরস্থানের ভিতরেও কিন্তু ল্যাম্প পোস্ট রয়েছে, গুটগুটে অন্ধকার, বিষয়টা এরকম বলা যাবে না। তখন বন্ধু বান্ধবরা সবাই বাইরে, এই ওমর উনি কি করছেন, উনি 6 নাম্বার গেট দিয়ে ঢুকেছেন। গেটের নাম্বারটাও মনে আছে, 6 নাম্বার গেট দিয়ে ঢুকেছেন। 6 নাম্বার গেট দিয়ে ঢোকার পরপরই বন্ধু বান্ধবরা খেয়াল করে যে আরে ওই পাশে একটা গেট রয়েছে কাছাকাছি, যে গেটটা, ওই গেটটা ছিল নাকি 3 নাম্বার গেট, মানে সিরিয়ালে ওটা 3 নাম্বার গেট পড়ে। 6-এর মাঝখানে যে আরো যে 4, 5 এরকম না, ওখানকার একটা আলাদা একটা হিসাব আছে আর কি। ওই পাশে যে গেটটা, ওইটা হলো 3 নাম্বার গেট। তো তাকে 3 নাম্বার গেট দিয়ে এই ওমর বের হচ্ছে, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সে বের হচ্ছে। কি ব্যাপার, ওমর এই দিক দিয়ে ঢুকলো, এদিক দিয়ে যদি সোজা ওই 3 নাম্বার গেট দিয়েও বের হয়
তারপরও তার হেঁটে আসতে বেশ সময় লাগার কথা। 2 মিনিটের মধ্যে এসে 6 নম্বর গেট দিয়ে ঢুকে 3 নম্বর গেট দিয়ে বের হলো, মানে এটা কিভাবে সম্ভব? ও কি দৌড়ে পার হয়েছে? দৌড়ে পার হলেও তো এত তাড়াতাড়ি হওয়ার কথা না, মনে হয় ঢুকলো আর ওদিক দিয়ে বের হলো। তখন ওমর হাঁটতে হাঁটতে তাদের কাছে চলে আসে, এসে বলে, এই আমি কিন্তু ঘুরে আসছি, এখন খাওয়াতে হবে, নে খাওয়া। সবাই বলছে, তুই এত তাড়াতাড়ি কিভাবে ঘুরলি? তখন ওমর বলতেছে, এই কথা তো ছিল না, তোরা কথা বলছিস কি? কথা বলছিস আমি ঢুকতে পারি কিনা? আমি তো ঢুকছি, ঢুকে বের হয়ে আসছি। এখন শর্ত অনুযায়ী কড়াই গোস্ত খাওয়াতে হবে। কি আর করা, বন্ধু বান্ধবদের প্রস্তুতি তো ছিলই। গেছেন, ভরপেট খেয়েছেন, এরপর যে যার বাড়িতে চলে গেছেন। ওমর বাড়িতে চলে গেছে। তো এই যে আসিফ আকবর বেলুচ ভাই, উনি যখন বাড়িতে গেছেন, যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই এই ওমরের বাবা চলে আসছেন। এই আসিফ, ওমর কোথায়? তখন আসিফ ভাই বলতেছেন যে, হ্যাঁ ওমর তো আমাদের সাথেই ছিল, আমরা তো বাসায় চলে আসলাম, সে তো বাড়িতে চলে গেছে। না তো, ওমর তো যায় নাই, ওমর তো বাড়িতে আসে নাই, ওখানে আর কে কে ছিল, চলো তো যাই, তাদের বাড়িতে যাই। তখন আসিফ ভাইকে সাথে নিয়ে ওমরের বাবা প্রত্যেকের বাড়িতে গেছেন। সবাই তো একই কথাই বলে যে আমরা তো আমাদের মতো বাসায় চলে আসছি, ওমর তো বাসায় চলে গেছে, ওমর তো বাড়িতে যায় নাই। তখন ঘটনা কি কি হয়েছিল এইটা যখন ওমরের বাবা জেনেছেন, সর্বনাশ, তোমরা বাজি ধরে ওমরকে ওই কবরস্থানে পাঠাইছো, তোমাদের কি একটুও বিবেক বোধ নাই? ও না হয় দুঃসাহসী, তাই বলে তোমরা ওকে এই কাজের জন্য ঠেলে দিলা? তোমরা জানো না রাতের বেলা এখানে কেউ অকারণে যায় না, অকারণে যাওয়া এখানে নিষেধ। তখন বুঝতে পারছেন যে ঝামেলা একটা হয়েছে। ওমরের বাবা এই ঝামেলা আঁচ করতে পেরে কাল বিলম্ব না করে ওনাদের কাছাকাছি থাকা একটা মসজিদ, ওই মসজিদে যিনি ইমাম সাহেব, খুব ভালো মানের একজন রাকি, উনি তার কাছে গিয়েছেন। রাকির কাছে গিয়ে যখন বলেছেন এই ঘটনা, ওমর তো বাড়িতে আসে নাই, রাকি বলেন আমাকে একটু সময় দেন। এই বলে ওনাকে একটা জায়গায় বসিয়ে রেখে উনি ওনার রুমে চলে যান। মিনিট 10 সময় নিয়েছেন আর কি। এরপরে উনি যখন বের হয়ে আসছেন, মনে হলো ওনার চোখে মুখে আতঙ্ক। উনি বলেন যে দ্রুত চলেন, আমার সাথে চলেন, ওই কবরস্থানে যেতে হবে। আর লোক এই কয়জন হলে হবে না, কমপক্ষে 50-60 জন লোক লাগবে। তখন তো ওমরের বাবা চিৎকার চেঁচামেচি শুরু করছে, এই কি কোথায় আসো, ওমরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কবরস্থানে যেতে হবে। আশপাশ থেকে অনেক লোকজন চলে আসে, 50-60 জন না, প্রায় 100 জনের কাছাকাছি লোক হয়ে গেছিল এখানে। সবাই মিলে কবরস্থানে গিয়েছেন। আগে হুজুর গিয়েছেন, হুজুর কিন্তু এদিক ওদিক যান নাই, উনি সোজা হাঁটছেন 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 আস্তে আস্তে কবরস্থানের ভিতর দিকে চলে যাচ্ছেন, যেখানে অনেকটাই অন্ধকারচ্ছন্ন একটা জায়গা। এমন একটা জায়গায় গিয়েছেন ওখানে বেশ অনেকদিন ধরে কোনো কবর টবর হচ্ছে না। তখন উনি দূর থেকে বলেন, সবাই ওইখানে যাও, ওইখানে গিয়ে ওমরকে বাবা। বেশ কয়েকজন ওখানে গিয়ে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। ওমরের পা দুটো, মানে হাঁটু থেকে পায়ের যে গোড়ালি, এই দুটো মনে হচ্ছে বের হয়ে আছে, উপর হয়ে আছে, কিন্তু পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত কবর থেকে বাইরে বের করা। ঝোপ জঙ্গল আছে তো এখানে, আর পুরো বডিটা কবরের ভিতরে। দ্রুত ওখান থেকে তাকে বের করা হয়। সে হুঁশে ছিল না, অজ্ঞান হয়েছিল। ওখানেই তাকে একটু পানির ছিটা দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, জ্ঞান ফেরে, হুজুর ঝাড়ফুঁক করে দেন ওইখানে ইনস্ট্যান্ট। তার যখন জ্ঞান ফেরে তখন বলে কি হয়েছিল, তো ওমর বলে সে শুধু 6 নাম্বার গেট দিয়ে ঢুকেছে, এরপরে কি হয়েছে তার মনে নাই। হঠাৎ করে মনে তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। তারপরে এখন দেখছে সবাই এইখানে, এই যে এতগুলো মানুষ। হুজুর বলেন যে আল্লাহ তাআলা তোমাকে অন্তত প্রাণে বাঁচিয়ে দিয়েছেন, অকারণে এখানে আসা যাবে না। এত মানুষ আসতেছে দাফন কাফন করার জন্য, কই তাদের সাথে কোনো কিছু হয় না। যারা ফাজলিমি করার জন্য আসে, কৌতূহলী হয়ে আসে, তারাই এই ধরনের বিপদের মুখোমুখি হয়। এরপর হুজুর ঝাড়ফুঁক করে দেন, ওমরের মতো বাড়িতে চলে যায়। সকাল থেকেই ওমর আধা পাগল, পুরো পাগল না, আধা পাগল। এরপর অনেক ঝাড়ফুঁক করানো হয়েছে, এখন পর্যন্ত ওমর এই হালতেই আছে, এই আধা পাগল অবস্থা। এই অবস্থাতেই তার দিনকাল চলে যাচ্ছে। প্রিয় লিসেনার্স, এই বিষয় সম্পর্কে একটু কথা বলে রাখি। আমাদের মধ্যে কিন্তু অনেকের একটা ভুল ধারণা আছে, যা হচ্ছে দুটো স্থান খুবই পবিত্র, এখানে কোনো জিন থাকে না, কোনো কেউ ক্ষতি করার জন্য আসে না। এটা কিন্তু ভুল ধারণা। প্রথমত অনেকে মনে করেন শ্মশান পবিত্র। হ্যাঁ, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্মশান পবিত্র। যে কোনো জায়গায় যেখানে লাশ দাফন করা হয়, লাশ দাহ করা হয়, সেটা যে কোনো ধর্মাবলম্বীদের ক্ষেত্রেই হোক না কেন, ওখানে কিন্তু জিনেদের আনাগোনা থাকবেই। এটা কবরস্থানের ক্ষেত্রেও ব্যতিক্রম না, শ্মশানের ক্ষেত্রেও ব্যতিক্রম না,
কবরস্থানের ক্ষেত্রেও ব্যতিক্রম না। আমরা মনে করি যে কবরস্থান পবিত্র, যদি কোনো খারাপ জিন ধাওয়া করে তাহলে কবরস্থানে ঢুকলে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, এই অংশটুকু সত্য, কিন্তু কবরস্থানে জিন থাকে না এই অংশটুকু ভুল। কবরস্থানে জিন থাকে, কেউ অসৎ উদ্দেশ্যে কবরস্থানে যদি যায় সে এই ধরনের জিনের কবলে পড়তে পারে। আবার কবরস্থানটা যদি এমন হয় যে সেখানে এমন ব্যক্তিদের কবর খুব বেশি দেওয়া হচ্ছে যারা ভালো মানুষ ছিলেন না, তখন কিন্তু অনেক দুষ্টু জিনগুলো ওই কবরস্থানে এসে আস্তানা গাড়ে। এমন ঘটনা কিন্তু বহু রয়েছে। তাই আমাদের এই ধারণা পোষণ করা ঠিক হবে না যে কবরস্থানে কোনো জিন থাকে না। যেখানেই লাশ দাফন করা হবে, মানে যে ধরনের কবরস্থানই হোক, যে ধর্মাবলম্বীদেরই হোক না কেন, যেখানে লাশ থাকবে সেখানে জিনের উপস্থিতি থাকবেই। আমরা বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে এমনটাই জানতে পেরেছি, আর এরকম বাস্তবেও আসলে আছে। ধন্যবাদ জানাচ্ছি মিঠু মাঝি ভাইকে।